আচ্ছা শোনো, আমরা গত ক্লাসে এখানে ছিলাম। দেখো, ক্লাসিফিকেশন অফ ফাইবার বেসড অন অরিজিন। আমি বলছিলাম যে চার ধরনের চার ধরনের ফাইবার আছে: বাস্ট ফাইবার, উড ফাইবার, সারফেস ফাইবার। সারফেস ফাইবার এন্ড বান্ডেল ফাইবার। ফ্লেম ফাইবার বলা হয় যেটাকে, সেই ফাইবারটাকে বাস্ট ফাইবার বলা হয়। ঠিক আছে, এইখানে এই ছবিটা দেখা যায় বাস্ট ফাইবারের ছবি। এই যেটা জুট, ডান পাশে এটা হলো জুট, আর বাম পাশে একটা জুট প্লান্টের ক্রস সেকশন আছে। এখানে ক্রস সেকশনের মধ্যে এই যে লাল অংশটুকু, যেটা লাল অংশটুকু সেটা হলো পাটকাঠি, জুট স্টিক। আর এটা হলো জাইলেম। এই পর্যন্ত যেটা সেটা হলো জাইলেম। এর মধ্যে যে স্ক্লেনকাইমা টিস্যু গুলো আছে সেটা মিলে জুট স্টিক তৈরি হয়। আর এর বাহিরে এই যে কালো কালো দেখা যাচ্ছে, এগুলো ল্যাবে স্টেনিং করে এগুলো কিন্তু লাল দেখা যায়। এটার অ্যানাটমি তোমাদেরকে আমাদের শেখানো কথা আছে আর কি। এগুলো হলো ফ্লোয়েমের স্ক্লেনকাইমা টিস্যু, এগুলো হলো ফাইবার। তোমরা জানো যে আমরা আহ, পাটের গাছ থেকে যে ফাইবারটা পেয়ে থাকি সেটা পাট গাছের বাকল থেকে পাই। বাকলে যে স্ক্লেনকাইমা টিস্যু থাকবে তারা অবশ্যই ফ্লোয়েম ফাইবার, এগুলোকে বাস্ট ফাইবার বলা হয়। আচ্ছা, আর সারফেস ফাইবারের একটা কথা বলা ছিল যে কতগুলো প্লান্ট আছে যাদের সিডের সারফেসে কতগুলো এক্সট্রা হেয়ার লেগে থাকে। যেমন এটা যে কটন, এটা হলো একটা কটন বল, আর এখানে একটা সিড আছে, এখানে একটা সিড আছে, সিডের এই পাশে এবং এই পাশে এই যে লম্বা লম্বা কতগুলো কটন বের হয়ে আছে, এগুলো হলো সেই সারফেস ফাইবার। আর সিডের উপরে যে এক্সট্রা ফাইবার গুলো থাকে সেটা বোটানিক্যাল নেম হলো লিন্ট, LINT, লিন্ট। মানে মনে রাখি ওই জিনিসটা, যে সারফেস ফাইবারের অপর নাম হলো লিন্ট, LINT। কটনের মধ্যে এটা দেখা যায়, তারপরে শিমুল তুলার মধ্যেও এটা দেখা যায় যে বীজের মধ্যে হেয়ারি আউটগ্রোথ থাকে, সিড সারফেসে হেয়ারি আউটগ্রোথ থাকে, সেটাই স্যার হলো উলট সারফেস ফাইবার। কম্বলের ক্ষেত্রেও কি আমরা বলতে পারি স্যার? উলট কম্বল তো আমি চিনি না, যদি থাকে হতে পারে। উলট কম্বলের আচ্ছা কি ওই যে বাতাসে উড়ে যেটা, ওইটার কথা বলছো? স্যার, মেডিসিনাল প্লান্ট বোধহয় স্যার গ্রামে দেখা যায় আর কি। হতে পারে। আচ্ছা, আরেকটা ক্লাসিফিকেশন হলো বেসড অন ইউটিলাইজেশন, ব্যবহারের উপর ভিত্তি করে, মানে কোন কোন কাজে ব্যবহার হয়। টেক্সটাইল ফাইবার বোঝাই যাচ্ছে যে এটা হলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি, বোঝাই যাচ্ছে যেটা ফেব্রিক্স, নেটিং এন্ড কর্ডিস এগুলোতে ব্যবহার হবে। ফেব্রিক্স মানে কাপড় চোপড়, নেটিং হলো জাল, আর কর্ডিস হলো এই যে রশি, এগুলো এগুলো টেক্সটাইলে ব্যবহার হবে। এগুলোর এক্সাম্পল আছে জুট, কটন, রেমি, এটসেট্রা। ব্রাশ ফাইবার
Brush fiber brush utilized for the manufacture of brush and broom. Broom মানে ঝাড়ু, আর ব্রাশ মানে আমরা ব্রাশ হিসেবেই জানি। এটা লিপস্টিক অফ খেজুর, কোকোনাট এগুলো হিসাবে ব্যবহার করা হয়। দেন রাফ উইভিং ফাইবার, কিছু কিছু ফাইবার আছে যেগুলো অনেক মোটা এবং মোটা বুনন। এই বাংলা হলো মোটা বুনন ফাইবার। মোটা বুনন ফাইবার মানে হলো এই যে বেতের চেয়ার তৈরি হয়, বেতের চেয়ার তৈরি হয়, তারপরে ম্যাট তৈরি হয়, ঠিক আছে। তারপরে কতগুলো বাঁশের বাস্কেট তৈরি করা হয়। এগুলো দেখা যায় যে বাঁশের স্টেমকে কেটে চিকন চিকন করে গেথে 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 একটা বাস্কেট তৈরি করা হচ্ছে। এগুলোকে বলা হচ্ছে রাফ উইভিং ফাইবার, ঠিক আছে। এখানে রাফ উইভিং ফাইবার মেকিং বাস্কেট, চেয়ার, ম্যাটস এটসেট্রা। এক্সাম্পল হলো স্টেম অফ রিডস, রাসেস, গ্রাসেস, উইলোস, ব্যাম্বুস, ক্যান মানে বেত। এগুলো রিডস, রাসেস এই দুটো হলো সোয়াম্পি এরিয়ায় অর্থাৎ জলাশয়। পৃথিবীর অনেক জায়গা আছে কিছুটা জল লেগে থাকে, সারা বছরে প্রায় কিছুটা জল লেগে থাকে। সেই জায়গাগুলোতে কতগুলো এই যে গাছ জন্মায়, সেই গাছগুলোর কমন নেম হলো রিডস, রাসেস এরকম। আর গাছ মানে তো তোমরা জানো ঘাস জাতীয়, যেটা উইলোস, ব্যাম্বুস, ক্যান। এগুলো রাফ উইভিং ফাইবার হিসেবে ব্যবহার। দেন ফিলিং ফাইবার, FILL। ফিল মানে হলো ভরাট করা। ফিল মানে হলো ভরাট করা, অর্থাৎ কুশন, পিলো এগুলো ভরাট করার কাজে, যে ম্যাট্রেস, কুশন, পিলো এগুলোর ভিতরে ভরাট করার কাজে যে ফাইবার গুলো ব্যবহার করা হয় দেয়ার ফিলিং ফাইবার। এর কটন, সিল্ক কটন এরাই সাধারণত পুরাতন আগে এগুলোই ব্যবহার হতো, কিন্তু বর্তমানে আর্টিফিশিয়াল ফাইবার ব্যবহার করা হয় এই কাজগুলোতে। ন্যাচারাল ফ্যাব্রিক্স, কতগুলো ফাইবার আছে উইদাউট ওভিং সরাসরি ফ্যাব্রিক্স হিসাবে, কাপড় হিসাবে ব্যবহার করা হয়। সাধারণত বনাঞ্চলে উপজাতিরা সাধারণত ব্যবহার করে। এবং আগে মানুষ এরকম একটা আমরা শব্দ শুনি যে মানুষ আগে গাছের ছাল পরে কি লজ্জা নিবারণ করত, সেই জিনিসগুলো আর কি ন্যাচারাল ফ্যাব্রিক্স। সেই জিনিসগুলো কিছু কিছু গাছের বাকল সরাসরি ফ্যাব্রিক্স হিসাবে ব্যবহার হয়, পেপার, মালবেরি, স্যাক্ট্রি এগুলো। তারপরে আরেকটা গ্রুপ আছে পেপার মেকিং ফাইবার হলো সকল ফাইবারই পেপার মেকিং এর জন্য ব্যবহার করা সম্ভব। যে কোনো ফাইবারই পেপার তৈরিতে ব্যবহার করা সম্ভব। কারণ তোমরা জানো যে পেপার তৈরির আগে কি করা হয়, যে কোনো গাছ, যে কোনো ফাইবারকে পিষিয়ে মন্ড তৈরি করা হয়, মন্ড তৈরি করে প্রেসিং করে কাগজ তৈরি করা হয়। কাজে এখানে সব ধরনের ফাইবারই ব্যবহার করা যাবে। এরপরে হলো লিস্ট অফ ফাইবার ইল্ডিং প্লান্ট। এখানে দেখো প্রায় 15টা গাছের লিস্ট দেয়া আছে। এগুলো পরীক্ষায় আসার ধরনটা একটু অন্য। বলছি আবার, লিস্ট অফ ফাইবার ইল্ডিং প্লান্ট 15টা আছে, এবং 15টা দেখো কমন নেম, সায়েন্টিফিক নেম, ফ্যামিলি এন্ড ইউজড প্লান্ট পার্ট। গাছের কোন অংশটা ব্যবহার হয় তার একটা তালিকা দেয়া আছে। তো এটা প্রত্যেকটাই পরীক্ষায় আসে না, ইম্পর্টেন্ট গুলো আসে। মনে রাখবে, আবার বলছি, এরকম কোশ্চেন হয় যে গিভ 5 important fiber yielding plant with their common scientific name and family and used plant part। তাহলে কোনগুলো পড়তে হবে? ইম্পর্টেন্ট 5টা পড়তে হবে। তোমরা 7-8টা করে পড়ে নিবা, ইম্পর্টেন্ট গুলো পড়বা, যেগুলো বেশি ব্যবহার হয় সেগুলো পড়বা। আর বাকিগুলো তোমাদের জানার জন্য তোমাদের নোটের মধ্যে থাকলো, কখনো কাজে লাগতে পারে। ঠিক আছে। কটন তোমরা জানো যে যেটা কার্পাস তুলা বলা হয়, এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং সবচেয়ে দামি ফাইবার এটা। গোসাইপিয়াম হিরসুটাম, গোসাইপিয়াম হার্বেসিয়াম, গোসাইপিয়াম আরবোরিয়াম এন্ড গোসাইপিয়াম হিরসুটাম। না, আরেকটা বারবাডেন্স, গোসাইপিয়াম বারবাডেন্স, এই 4টা স্পিসিস ব্যবহার হয়। এটা মালভেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত এবং এর ইউজ প্লান্ট পার্ট হলো লিন্ট, ওই যে সারফেস ফাইবার, LINT। লিন্ট মানে হলো সিডের যে হেয়ারি আউটগ্রোথ, দে আর লিন্ট। জুটের ক্ষেত্রে দুটো জাত বেশি ব্যবহার হয়, কর্করাস ক্যাপসুলারিস এন্ড ওরিটোরিয়াস।
এটা জানো, এটা টিলিয়েসি ফ্যামিলির অন্তর্ভুক্ত, ক্লোজ টু মালভেসি ফ্যামিলি। টিলিয়েসি হলো ভেরি ক্লোজ টু মালভেসি ফ্যামিলি। স্যার হ্যাঁ বলো। স্যার এই কটনের যে সাইন্টিফিক নেম অনেকগুলো আছে স্যার, মানে আমরা পরীক্ষা লেখার সময় যে কোনো একটা লিখলেই তো চারটা হবে দিবা, না? চারটা দিবা। আর যদি মুখস্থ না থাকে তাহলে গোসাইপিয়াম স্পেসিস লিখবা, ওকে স্যার। কিন্তু চারটাই দিবা। যদি মানে মনে না থাকে, সম্ভব না হয়, তাহলে গোসাইপিয়াম স্পেসিস এসপিপি লিখলে মানে চারটা স্পেসিস ইন্ডিকেট করছে। ঠিক আছে। কর্কোরাস ক্যাপসুলারিস ওরিটোরিয়াস, এটা টিলিয়াসি ফ্যামিলি এন্ড দেয়ার ইউজ প্লান্ট পার্ট ইজ বাস্ট ফাইবার। জুটের ক্ষেত্রে বাস্ট ফাইবারই ব্যবহার, এটা জানো। কেনাফের ক্ষেত্রে বাস্ট ফাইবার, মেস্তা বাস্ট ফাইবার, সানহেম্প বাস্ট ফাইবার। ঠিক আছে, এগুলো হিবিস্কাস ক্যানাবিনাসিস, হিবিস্কাস সাবডারিফা, এরা হলো মালভেসি ফ্যামিলির। আর সানহেম্প ক্লোকোর্টোলারিয়া জানসিয়া পেপিলিওনেসি, এটাও বাস্ট ফাইবার। ফ্লাক্স হলো তিসি। ঠিক আছে, ফ্লাক্স হলো তিসি, এটা লিনিয়েসি ফ্যামিলি। এটার স্টেমটা ব্যবহার করা হয়, স্টেম। দের ইন্ডিয়ান হেম্প, এটাও স্টেম। ম্যানিলা হেম্প, এটা লিফ স্টক ব্যবহার করা হয়, লিফের পাতার বোটা ব্যবহার করা হয়। কোকোনাটের ক্ষেত্রে লিফ স্টক এন্ড কইর দুটোই ব্যবহার করা হয়। তোমরা জানো যে নারকেলের ফলের যে ছোবড়াটা সেটাও ফাইবার হিসেবে ব্যবহার করা হয়, আর পাতার মিড রিপ যেটা আছে সেটাও ব্যবহার করা হয়। ঠিক আছে। পাইনাপেলের ক্ষেত্রে, পাইনাপেলের তোমরা জানো যে পাতা থেকে আঁশ তৈরি করা পাওয়া যায়, কালেক্ট করা যায় পাইনাপেলের। সিল্ক কটনের লিন্ট, ক্যান 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 হলো বেদ, যেটা টোটাল স্টেমটাই ফাইবার হিসেবে ব্যবহার করা হয়। ব্যাম্বুর ক্ষেত্রে স্টেম, ম্যাট গ্রাস স্টেম এন্ড এলিফ্যান্ট গ্রাস স্টেম। ম্যাট গ্রাস হলো মাদুর কাঠি, যেটা ম্যাট তৈরি করা হয়, সেটাই ম্যাট গ্রাস। এলিফ্যান্ট গ্রাস ওরকমই কাছাকাছি ধরনের একটা জিনিস। এর মধ্যে দেখো ইম্পর্টেন্ট কোনটা হতে পারে এই লাইনের মধ্যে, এটার মধ্যে সিল্ক কটন নিশ্চয়ই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোকোনাট ইম্পর্টেন্ট, এখানে ব্যাম্বু ক্যান এগুলো ইম্পর্টেন্ট বেশি, কারণ এগুলোর ইউটিলাইজেশন বেশি। এখানে কটন, জুট এ দুটো বেশি ইম্পর্টেন্ট, তাই না? এগুলো তুলনামূলকভাবে একটু কম ইম্পর্টেন্ট। তাহলে বেশি ইম্পর্টেন্ট যেটা কটন, জুট, আর এখানে মনে করো কোকোনাট, সিল্ক কটন, ক্যান, ব্যাম্বু, ম্যাট গ্রাস ইম্পর্টেন্ট, এগুলো বেশি ব্যবহার হয়, এগুলো মুখস্থ করবা। ঠিক আছে, এগুলো যদি আলাদাভাবে আসে তবুও নাম ধরে এগুলোর মধ্যেই থাকবে। আর যদি কমনলি এরকম কোশ্চেন হয় যে 5টা ইম্পর্টেন্ট ফাইবার এন্ডিং প্লান্টের নাম দাও উইথ দ্য সায়েন্টিফিক নেম, তাহলে এগুলো লিখবা, 6-7টা করে মুখস্থ করবা। আচ্ছা, then oil and oil yielding plants, oil may be grouped as essential and non-essential oil. তাহলে oil কে দুই ভাগে ভাগ করা যায়, একটা হলো এসেনশিয়াল ওয়েল আর একটা হলো নন এসেনশিয়াল ওয়েল। তোমরা জানো যে কতগুলো ওয়েল আছে বাতাসের সংস্পর্শে আসলে ইভাপোরেট হয়ে যায়, দে আর ভোলাটাইলাইজ, এবং দে হ্যাভ স্ট্রং অ্যারোমেটিক স্মেল অ্যান্ড প্লিজেন্ট টেস্ট। ওকে, এই যেখানে লেখা আছে দেখো, essential oils evaporate or volatilize in contact with air and possesses a pleasant taste and a strong aromatic smell. ঠিক আছে, এরা সাধারণত কোথা থেকে পাওয়া যায়? অলমোস্ট এনি অর্গান অফ এ প্লান্ট মে বি দ্য সোর্স অফ দিস ওয়েল। প্লান্টের যে কোনো এক একটা গাছের ক্ষেত্রে এক একটা পার্ট সেই ওয়েলের সোর্স হিসেবে ব্যবহার হতে পারে। যেমন ফুলের পাপড়ি, ফ্লাওয়ার হলো গোলাপ গাছের ফ্লাওয়ারের পাপড়ি থেকে এই অয়েলটা পাওয়া যায়, অরেঞ্জের ফ্রুট থেকে পাওয়া যায়, মিন্টের লিফ থেকে পাওয়া যায়, সিনামনের বার্ক থেকে পাওয়া যায়, জিঞ্জারের আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম থেকে, যদিও রুট লিখছে, এটা আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম থেকে পাওয়া যায়। তারপরে এই যে চন্দনের কাঠ থেকে পাওয়া যায়, সিড থেকে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো হলো এসেনশিয়াল ওয়েল। আবার বলছি, এরা বাতাসের সংস্পর্শে উড়ে যাবে, এদের স্ট্রং অ্যারোমেটিক স্মেল থাকবে এবং টেস্ট থাকবে। সাধারণত আতর তৈরিতে, পারফিউম তৈরিতে এই এসেনশিয়াল ওয়েল গুলো ব্যবহার করা হয়। আর নন এসেনশিয়াল ওয়েল হলো, আমরা ওয়েল বলতে যেটা সাধারণত বুঝি সেটাই হলো নন এসেনশিয়াল ওয়েল। এই ওয়েলটা হলো they do not evaporate or volatilize in contact with air. Chemically, they consist of glycerin in combination with fatty acid. বায়োকেমিস্ট্রিতে পড়ছো মনে হয় তোমরা যে ওয়েল গুলো হলো 1 অণু গ্লিসারিন আর 3 অণু ফ্যাটি অ্যাসিডের এস্টার
যখন বন্ড তৈরি করে তখন সেটাকে ওয়েল বলা হয়। 1 অণু গ্লিসারিন আর 3 অণু ফ্যাটি অ্যাসিড মিলে যে অণুটা তৈরি হয় সেটাই হলো ওয়েল। ওয়েল গুলো আবার দুই ধরনের হতে পারে, কতগুলো আছে রুম টেম্পারেচারে সলিড থাকে, আবার কতগুলো আছে রুম টেম্পারেচারে লিকুইড হয়ে যায়। তো যেগুলো রুম টেম্পারেচারে লিকুইড হয়ে যায় সেটাকে আমরা ফ্যাটি ওয়েল বলি, আর যেটা রুম টেম্পারেচারে সলিড থাকে সেটাকে আমরা ফ্যাট বলি, ফ্যাট কমন। কিন্তু তাদের কমন নাম হলো ওয়েল, আর কমন নেম হলো ওয়েল, এবং আরো নাম হলো আরো কমন নেম হলো নন এসেনশিয়াল ওয়েল। নন এসেনশিয়াল ওয়েল আর ওয়েল, ওয়েল মে বি ফ্যাটি ওয়েল, ওয়েল মে বি ফ্যাট। সলিড যেটা রুম টেম্পারেচারে সেটা হলো ফ্যাট, আর যেটা রুম টেম্পারেচারে লিকুইড থাকে সয়াবিন তেল, সরিষার তেল, তারপরে সূর্যমুখী তেল, এগুলো হলো রুম টেম্পারেচারে লিকুইড থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে ওয়েল। আর যেগুলো রুম টেম্পারেচারে সলিড থাকবে সেগুলোকে বলা হয় ফ্যাট। ফ্যাট। ঠিক আছে, এই যে বাটার টাটার এগুলো যেগুলো থাকে সেগুলো ফ্যাট। এটা এটা সম্পর্কে তোমরা ফ্যাট ফ্যাট এবং ইয়ে সম্পর্কে তোমরা বায়োকেমিস্ট্রি করছো না, করছো তোমরা বায়োকেমিস্ট্রি জি স্যার, অনলাইনে নাকি সরাসরি? সরাসরি পড়ছিলাম স্যার। ওকে, তাহলে একটা নিশ্চয়ই আইডিয়া আছে। তাছাড়া এমনিতেই রাস্তাঘাটে বই পত্রিকা, বই পুস্তকে, পত্রিকায়, ঠিক আছে, সব জায়গায় একটা কথা শোনা যায়, তোমরা নিশ্চয়ই মনে আছে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। শুনো, সম্পৃক্ত অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড, এই কথাটা শুনো নিশ্চয়ই, যে জি লম্বা স্যার, লম্বা বিভিন্ন সয়াবিনের তেলের বোতলের পিছনে লেখা থাকে স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড লেখা থাকে, ফাইন। তো এটা সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার আছে তোমাদের, কারণ তোমাদের বাবা মা আছে, তোমরাও একসময় বয়স হবে, কোনটা খাবা কোনটা খাবে না এই সম্পর্কে একটা আইডিয়া থাকা দরকার আছে। তো তোমাদেরকে একটু ছোট করে আইডিয়া দিই আমি, যে এই যে গ্লিসারিন, দেখো কেমিক্যালি একটা ছবি দেখাতে পারলে ভালো হতো, তারপর এমনিতে বলি। গ্লিসারিন জানো 3 কার্বন বিশিষ্ট একটা যৌগ, এটার সঙ্গে 3টা কার্বনের সঙ্গে 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে, ফ্যাটি অ্যাসিড যুক্ত থাকে। ফ্যাটি অ্যাসিড গুলো হলো লং চেইন ফ্যাটি অ্যাসিড, কোনোটার কার্বন সংখ্যা 16, কোনোটা 18, কোনোটা 20, ঠিক আছে, 14, 12 এরকম। এই কার্বন সংখ্যার উপর ভিত্তি করে ফ্যাটি অ্যাসিড গুলোর নামকরণ হয়। ঠিক আছে, যেমন 12 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের নাম হলো মার্গারিক অ্যাসিড, 14 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের নাম হলো মাইরিস্টিক অ্যাসিড, 16 কার্বন বিশিষ্ট হলো পালমিটিক অ্যাসিড, 18 কার্বন বিশিষ্ট হলো স্টিয়ারিক অ্যাসিড, এরকম। ঠিক আছে, তো এই ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে লং চেইন ফ্যাটি অ্যাসিড, যেহেতু একটা কার্বনের সঙ্গে আর একটা কার্বন যুক্ত থাকে, এই কার্বন গুলো যদি স্যাচুরেটেড থাকে তাহলে ওই ফ্যাটি অ্যাসিডটাকে বলা হয়। আবার বলছি, কার্বন গুলোর যদি 4টা হাত 4টা কম্পোনেন্ট সঙ্গে যুক্ত থাকে, অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের মধ্যে যদি কোনো ডাবল বন্ড না থাকে, সবগুলোই সিঙ্গেল বন্ড থাকে, দে আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আর যদি ফ্যাটি অ্যাসিড গুলোর মধ্যে ডাবল বন্ড থাকে, এক বা একাধিক ডাবল বন্ড থাকে, দে আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এটা আমি আবার রিপিট করছি, ফ্যাটি অ্যাসিডের কার্বন গুলোর মধ্যে টোটাল অণুটার মধ্যে যদি কোনো ডাবল বন্ড থাকে তাহলে তাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। আর যদি সবগুলোই সিঙ্গেল বন্ড থাকে, কোনো ডাবল বন্ড না থাকে, তাহলে তাকে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। স্যাচুরেটেড এর বাংলা হলো সম্পৃক্ত, আনস্যাচুরেটেড এর বাংলা হলো অসম্পৃক্ত। তো যত বেশি ডাবল বন্ড থাকবে ফ্যাটি অ্যাসিডে, যত বেশি ডাবল বন্ড থাকবে সেই ফ্যাটি অ্যাসিড এর সেই ওয়েল গুলো তত বেশি স্বাস্থ্যকর হবে। আর ডাবল বন্ড না থাকলে, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যে ওয়েল বা ফ্যাট, এরা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যারা হলো হার্টের ব্লক তৈরি করে, হার্টের জন্য খারাপ। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা, যে এটা বিশেষ পরীক্ষা অনেক সময় চলে আসে, সম্পৃক্ত অসম্পৃক্ত, আনস্যাচুরেটেড স্যাচুরেটেড, এই কথাটা মনে রাখবা। এবং সবসময় মনে রাখবা, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড ইজ গুড ফর হেলথ, ইট গোস গুড ফর হার্ট। ওকে, ইভেন ডাক্তাররা হার্ট রোগের আছে ফ্যাটি অ্যাসিড খাওয়াতে বলে। আর এমনিতে কিন্তু
কিন্তু তেল চর্বি জাতীয় খাবার বলে না, তেল চর্বি খাবার পরিহার করবেন, কিন্তু সামুদ্রিক মাছ খাবেন এই কথা সূর্যমুখী তেল খেতে বলে, এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে। ওকে, কিন্তু যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি স্যার অলিভ অয়েল কি স্যাচুরেটেড না আনস্যাচুরেটেড? যেগুলো একটা জিনিস মনে রাখবা, যেগুলো শীতকালেও জমে না সেগুলো আনস্যাচুরেশন বেশি থাকে। শীতকালে জমবে না যেগুলো, সেগুলো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। অলিভ অয়েল ইজ ভেরি গুড ফর হেলথ, ভেরি গুড, অনেক বেশি ভালো। স্যার নারকেল তেল তো তাহলে স্যাচুরেটেড, শীতকালে জমে যায়। হ্যাঁ, নারকেল তেল স্যাচুরেটেড, বাট দুটোই আছে। হ্যাঁ, জমে যায়। খাওয়ার বাংলাদেশেও জন্য। বাংলাদেশেও করে, সমস্যা নেই। শোনো, অনেক দেশের ব্যাপারগুলো আমাদের ইয়ে করা যাবে না। দেখো, সয়াবিন তেল হলো অনেক ভালো একটা তেল, এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অনেকগুলো থাকে, বাট বাংলাদেশে ইদানিং দেখবা সয়াবিন তেল খেতে মানা করছে, কারণ বাংলাদেশে সয়াবিন তেলটা আমদানি করা হয়, এটা রিফাইন করা হয়, রিফাইন করে এখানে কেমিক্যাল অ্যাড করা হয়, যে প্যাকিং গুলো করা হয় শেষ পর্যন্ত আমরা খাচ্ছি সেটা সয়াবিন তেল, আর সয়াবিন তেল থাকছে না। এই জন্য বাংলাদেশে এটা ভালো না, কিন্তু সয়াবিন তেল তো ভালো। এরকম পৃথিবীর অনেক দেশ, উন্নত দেশে যদি নারকেল তেল খায়, হয়তো তারা আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডটা আছে সেটা রিমুভ করে খাচ্ছে, এরকম হতে পারে। ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশেও সয়াবিন তেল, সরি, এই যে নারকেলটা এই যে সাউথ রিজনে কিন্তু খায়, অনেক খায়। স্যার সরিষার তেলের ক্ষেত্রে কি বলা যায়, এটা কি খাওয়া উচিত হবে কিনা? খাওয়া উচিত, সরিষার তেল ইয়ে নাই। সরিষার তেল অনেক। হ্যাঁ, খাওয়া যাবে। স্বাস্থ্যের জন্য ভালো নাকি স্যার? হ্যাঁ, ভালো ভালো, খারাপ না। ওটাই একটা ইয়ে ছিল, মানে আহ, এগুলো তো ইন্টারন্যাশনাল অনেক পলিটিক্স থাকে, তোমরা নিশ্চয়ই জানো এগুলো, যে যখন বাংলাদেশের মানুষ সরিষার তেলে অভ্যস্ত ছিল, অভ্যস্ত। এই কথা বলছে কে? আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে হ্যাঁ, পাচ্ছি স্যার। আমি বললাম যে বাংলাদেশের মানুষ, তোমরা তোমরা হয়তো খেয়াল করোনি, আমরা যখন ছোট ছিলাম, মনে করো ইভেন ক্লাস 9-10 পর্যন্ত, ওই সময় দেখছি যে আমরা আমাদের রান্না বান্না শুধুমাত্র সরিষার তেল দিয়েই হতো। তো তখন দেখা গেল যে সয়াবিন তেলটা বাংলাদেশে আসলো এবং মার্কেটে এবং বাজারে পত্র পত্রিকায় এভাবে এক্সপোজ হলো কথাগুলো, যে সয়াবিন তেল ভালো, সয়াবিন তেল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি, হার্টের জন্য ভালো। এই জন্য সবাই আস্তে আস্তে, এবং দাম কম, একটু দাম কম কিন্তু ছিল, প্রথমের দিকে দাম কম ছিল, যার জন্য সবাই সয়াবিন তেল খাওয়া শুরু করলো। ঠিক আছে। এই যে শুরু করলো, সেটা হলো ইন্টারন্যাশনাল একটা বাণিজ্যের ব্যাপার আসলে। সয়াবিন তেলের মধ্যে ইউরাসিক অ্যাসিড আছে, সেই ইউরাসিটিক অ্যাসিড সয়াবিন তেলের মধ্যে, সরিষার তেলে আমরা যেটা খেতাম, সরিষার তেলের মধ্যে ইউরাসিক অ্যাসিড আছে, সেটা ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী, এটা হলো ক্ষতি করে। এরকম এটা ইঁদুরের উপর টেস্ট করে দেখা গেছে এটা ক্ষতি করে, গিনিপিগের উপর প্রয়োগ করে দেখা গেছে এটা ক্ষতিকর। এই জন্য এটা অ্যাভয়েড করতে হবে, সয়াবিন তেল খেতে হবে। মোটামুটি সয়াবিন তেলের একটা মার্কেটিং বাংলাদেশে করার জন্য, এটা হলো বাংলাদেশে তো অনেক মানুষ, তো বাংলাদেশের মানুষ দেখা গেল যে সবাই সরিষার তেল খাওয়া বাদ দিয়ে সয়াবিন তেল খাওয়া শুরু করলো। এবং সয়াবিন, তোমরা জানো যে বাংলাদেশে সয়াবিন তেল উৎপন্ন হয় না, জানো নাকি? জানো তো সয়াবিন তেল, জি। হ্যাঁ, সয়াবিন উৎপন্ন হয় কিন্তু তেল করা যায় না। একটা আমেরিকার সঙ্গে একটা চুক্তি আছে যে এত এত এতদিন পর্যন্ত আমরা সয়াবিনের থেকে তেল তৈরি করতে পারবো না, একটা চুক্তি আছে। চুক্তির মেয়াদ কোনো সম্ভবত শেষ হয়ে গেছে। তো
কিন্তু পরে দেখা গেল যে না, আসলে সরিষার তেলের মধ্যে যে ইউরাসিক অ্যাসিড আছে সেটা মানুষের বডির জন্য হার্মফুল না, এটা গিনিপিগ বা ইঁদুরের বডির জন্য হার্মফুল। ইঁদুরের বডির জন্য এটা হার্মফুল হতে পারে, মানুষের বডিতে যতটুকু মাত্রায় আছে এটা হার্মফুল না, বরং এটা আমাদের লোকাল প্রোডাক্ট। ঠিক আছে, এবং এখানে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি আছে। এখন আবার উল্টা নতুন করে মানুষ সরিষার তেল খাওয়া শুরু করছে। এবং আমিও গত 5-6 মাস, 1 বছর যাবত বাসায় এখন আবার নতুন করে সরিষার তেল শুরু করছে। এই সবাই খাচ্ছে, দেখবা যে এখন একটু আবার চোখ চোখ কান খোলা রেখে দেখবা যে সবাই নতুন করে ঘানিতে ভাঙানো সরিষার তেল খাচ্ছে। স্যার এমনি বাজারে যেগুলো পাওয়া যায় হ্যাঁ, কন্টেনারে, ওগুলা কি ভালো স্বাস্থ্যসম্মত হবে সরিষার তেল আর কি? একেবারে সয়াবিন তেলের মতো এত ক্ষতিকর হবে না। সয়াবিন তেলের মতো এত ক্ষতিকর হবে না, রিপিট করলাম কথাটা, কেন হবে না? সয়াবিন তেল তোমরা জানো যে সয়াবিন তেলের মধ্যে গ্রেডিং আছে। সয়াবিন হলো জিএমও আছে, জেনেটিক্যালি মডিফাইড আছে, হাইব্রিড আছে। তারপরে সয়াবিন তেলের বাংলাদেশে নিয়ে এসে রিফাইন করা হয়। এক একটা কোম্পানি ওই সয়াবিন তেলের কালারটা সুন্দর করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল অ্যাড করে। ঠিক আছে, লুক্রেটিভ করার জন্য, বেশি সাদা করার জন্য এগুলো ব্যবহার করে। এই এই জিনিসগুলো অ্যাড করার কারণেই সয়াবিন তেলটা খারাপ হচ্ছে। ইভেন আরো অনেক ব্যাপার আছে যে কিছু কিছু হার্মফুল ওয়েল আছে যেগুলো ইডিবল না, সেই ওয়েল গুলোকেও প্রসেস করে কেমিক্যাল দিয়ে সয়াবিনের মতো পাতলা করে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। তো সেই রিস্কটা সরিষার তেলের ক্ষেত্রে নাই। ঠিক আছে, সেই রিস্কটা সয়াবিন তেলের ক্ষেত্রে থাকলেও সরিষার তেলের ক্ষেত্রে নাই। তো বাজারে কন্টিনারে যেটা ব্যবহার করা আছে সেটাও ব্যবহার করা যাবে। আমার আমার মতে সয়াবিন তেলের যদি পিওর না পাওয়া যায়, পিওর পেলে অবশ্যই সয়াবিন তেল ভালো, সরিষার তেল ব্যবহার করা যাবে। ওকে, আমরা নন এসেনশিয়াল ওয়েলের মধ্যে অনেকগুলো কথা বললাম। তোমরা মনে রাখবা সম্পৃক্ত এবং অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মাঝে মাঝে বাসায় যার বাবা মা আছে 40-র উপরে, 50 কাছাকাছি যখনই যাবে, ওই মাঝে মাঝে সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ খাওয়াতে হবে, মাছ খেতে হবে। ঠিক আছে, আর এই গরুর মাংস, খাসির মাংস, লাল রেড মিট অ্যাভয়েড করতে হবে, কম খেতে হবে। খেতে মানা নাই, কিন্তু কম খেতে হবে। এই জিনিসগুলো একটু মনে রাখবা। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার পেট্রোলিয়াম তো গন্ধ ছড়ায় এবং ওইটা বাষ্প হয়ে যায়, ওইটা কি এসেনশিয়াল অয়েলের আন্ডারে পড়ছে নাকি? পেট্রোলিয়াম গুলো পেট্রোলিয়াম হলো অন্য জিনিস। পেট্রোলিয়াম কিন্তু গ্লিসারিনের এস্টার নয়, এগুলো হলো মিনারেল অয়েল। ওকে, তুমি তো মারাত্মক কথা বললা এখন একটা। এই 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 যে আমরা ওয়েল পড়ছি সেই ওয়েলের মধ্যে এটা না, এগুলো মিনারেল ওয়েল। এগুলো হলো শুধুমাত্র লং চেইন কার্বন। এবং তোমরা জানো যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন এগুলো লম্বা হয়ে অকটেন হয়ে যায়। এটা এটা টোটালটাই স্যাচুরেটেড একটা কার্বন, স্যাচুরেটেড কার্বন। এটা কিন্তু ইয়ে না আবার, এখানে কার্বক্সিলিক গ্রুপ না, এটা ফ্যাটি অ্যাসিড না, একটা মিনারেল ওয়েল। এটা গ্রুপটা আলাদা, এটা এসেনশিয়াল ওয়েলের মধ্যেও না, নন এসেনশিয়াল ওয়েলের মধ্যেও না, আলাদা একটা গ্রুপ। এটা জ্বালানি হিসেবে ব্যবহার হয়। তোমরা এর গঠনটা নিশ্চয়ই জানো যে মিথেনের গঠন, ইথেনের গঠন কি, 2টা কার্বন থাকে, 4টা 6টা হাতে হাইড্রোজেন দ্বারা ভরাট থাকে। শুধুমাত্র কার্বন থাকবে, এখানে কোনো কার্বক্সিলিক মূলক থাকবে না, সবগুলোই কার্বন এবং হাইড্রোজেন, শুধুমাত্র হাইড্রোকার্বন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেনের পরে অকটেন থেকেই শুরু হয়ে যায়। ঠিক আছে, এটা হলো মিনারেল ওয়েল, এটা জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এটা এসেনশিয়াল নন এসেনশিয়াল গ্রুপের মধ্যে নয়। ওকে স্যার। এটা অন্য জিনিস। ওকে, আচ্ছা, এখন বলছে যে নন এসেনশিয়াল ওয়েল গুলো আবার 3টা ভাগ আছে। নন এসেনশিয়াল ওয়েল গুলো বলছে কতগুলো আছে, ড্রাইং এন্ড সেমি ড্রাইং ওয়েল, কতগুলো নন ড্রাইং ওয়েল, কতগুলো ভেজিটেবল ফ্যাট। বলছে ড্রাইং এন্ড সেমি ড্রাইং যেগুলো, বলছে যে দে আর রিফাইন্ড গ্রেড অফ দেখো, রিফাইন্ড গ্রেড অফ ড্রাইং এন্ড সেমি ড্রাইং ওয়েলস আর অলসো ইউজড অ্যাজ এডিবল ওয়েল, whereas the inferior grade are used in making soap, varnish, paint, candle and others article. ঠিক আছে, যেগুলো রিফাইন গ্রেড মানে রিফাইন করা হয় সেগুলো খাওয়া যাবে, আর যেগুলো নন রিফাইন্ড সেগুলো হলো খাওয়া যাবে না, সেগুলোকে
সাবান, ভার্নিশ, পেইন্ট, ক্যান্ডেল এগুলো তৈরির জন্য ব্যবহার করা হয় সাধারণত। যেমন এক্সাম্পল হিসেবে বলছে লিনসিড ওয়েল, নাইজার ওয়েল, সানফ্লাওয়ার ওয়েল, সাফ্লাওয়ার ওয়েল, কর্ন ওয়েল, মাস্টার্ড ওয়েল ইভেন। এগুলো বলছে যে শুকিয়ে যায় না এরা, ঠিক আছে? এরা হলো শুকিয়ে যায় না অথবা অল্প শুকিয়ে যায়, এই গ্রুপটা। মানে অনেকদিন যদি ওপেন রাখো দেখবা যে এটা কমে যাবে না, শুকাবে না। আচ্ছা, আর নন ড্রাইং বলতে যে একেবারে শুকায় না, সরি, এটা কিছুটা শুকায় এবং কিছুটা কম শুকায়, এই গ্রুপটা ড্রাইং এন্ড সেমি ড্রাইং। আর নন ড্রাইংটা হলো যেমন রাখবা তেমনই থাকে। এটা হলো গ্রাউন্ডনাট অয়েল, অলিভ অয়েল, শীতকালে এই যে ব্যবহার করা হয় বডিতে মাখে, গ্রাউন্ডনাট অয়েল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল। এরা বলছে যে এরা ইডিবল, এটা খাওয়া যাবে, কিন্তু এটা আবার সোপ এবং লুব্রিকেন্ট হিসাবেও ব্যবহার করা যাবে। সোপ ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা যায়, আবার লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা যায়। আর ভেজিটেবল অয়েল গুলো এরা ইডিবল, কিন্তু এদেরকেও আবার সোপ এবং ক্যান্ডেল ইন্ডাস্ট্রিতেও ব্যবহার করা যায়। এক্সাম্পল হিসেবে আছে কোকোনাট অয়েল, পাম অয়েল, মহুয়া অয়েল, এগুলা। এগুলো ভেজিটেবল ফ্যাট, ওই যে রুম টেম্পারেচারে সলিড হয়ে যায় এগুলা। এই যে কোকোনাট অয়েল, পাম অয়েল, মহুয়া অয়েল, এরা হলো রুম টেম্পারেচারে সলিড হয়ে যায় এরা, ঠিক আছে? আর নন ড্রাইং এবং ড্রাইং এন্ড সেমি ড্রাইং এদের পারপাসটা এরকম যে রিফাইন্ড গ্রেডটা খাওয়া যাবে, আর নন রিফাইন্ড গ্রুপটা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এর এক্সাম্পল আছে ওয়েল এল্ডিং প্লান্টের এক্সাম্পল, লিনসিড ওয়েল, নাইজার ওয়েল, সয়াবিন ওয়েল, সানফ্লাওয়ার, স্যাফ্লাওয়ার, কটন, কর্ন। তোমাদের কেয়ারফুলি যেটা মনে রাখবে, ইউজড প্লান্ট পার্ট, ইউজড প্লান্ট পার্টটা বেশিরভাগ ক্ষেত্রেই সিড থেকেই ওয়েল কালেক্ট করা হয়, সিড থেকেই, কিন্তু দুই একটা জায়গায় আছে একটু আলাদা। যেমন এই কর্নের ক্ষেত্রে আছে, যেটা বলছে যেটা সিড থেকে, বাট সিডের এমব্রায়ো থেকে, ভুট্টার তেল যেটা, শুধু এমব্রায়ো থেকে এটা কালেক্ট করা হয়, আর বাকিগুলো টোটাল সিডটা থেকে কালেক্ট করা হয়। এটা এমব্রায়োটা কেটে আলাদা করে পিষে তারপর তেল বের করা হয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার লিনসিডের অপর নাম কি স্যার? ফ্লাক্স। সেটাই সম্ভবত ফ্লাক্স, হ্যাঁ ফ্লাক্স। আচ্ছা স্যার। মাস্টার্ড, সিসাম, ক্যাস্টর, গ্রাউন্ডনাট সবই সিড, কিন্তু দেখো নারকেলের ক্ষেত্রে একটু আলাদা আছে। নারকেলের সিড থেকে না, এটা ড্রাই কার্নেল থেকে অয়েল কালেক্ট করা হয়, তাই না? ওই যে নারকেলের যে অংশ, সাদা সাদা অংশটা আমরা খাই, ওটা শুকিয়ে সেটা থেকে পিষে তেল বের করা হয়। আর পামের ক্ষেত্রে একটু আলাদা আছে, পামের হোল নাট, অর্থাৎ টোটাল ফল থেকেই, নাট মানে ফলটা, পামের অয়েলটা টোটাল নাট থেকে, পাম হলো সুপারির মতো ছোট ছোট ফল হয়, টোটাল ফলটা থেকেই তেল কালেক্ট করা হয়। আর বাকি সবগুলো সিড। পড়ার সময় একটু কেয়ারফুলি পড়বা, তাহলে এক্সেপশনাল আছে, কোকোনাটের ক্ষেত্রে আছে, ভুট্টার ক্ষেত্রে আছে, আর মহুয়ার ক্ষেত্রে আছে, আর বাকি সবগুলোই সিড। এভাবে যদি কল্পনা করে মানে একটু বুঝে বুঝে পড়ো, তাহলে দেখবা যে পড়াটা সহজ হয়ে গেছে। ঠিক আছে, এখানকারও ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো পড়বা অবশ্যই। মাস্টার্ড ইম্পর্টেন্ট, ঠিক না? কোকোনাট ইম্পর্টেন্ট বেশি, এখানে ক্যাস্টর অয়েল মোটামুটি এগুলো বেশি ইম্পর্টেন্ট। আর এদিকে আছে সয়াবিন, সানফ্লাওয়ার, কটন, কর্ন, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ইম্পর্টেন্ট গুলো মুখস্থ করবা বেশি করে। আচ্ছা, এখন আমরা আসলাম টিম্বার এন্ড টিম্বার ইল্ডিং প্লান্ট। প্রথমে এখানে আছে যে উড কাকে বলে, কাঠ। উড কাকে বলে? উড ইজ দ্য সেকেন্ডারি টিস্যু প্রডিউসড চিপলি ইন স্টেম of gymnosperm and dicotyledon as the result of the activity of growing layer, the cambium. উড হলো সেকেন্ডারি টিস্যু। তোমরা সেকেন্ডারি স্যার পড়াইছেন তোমাদেরকে, এই মুক্তাদির স্যার, সেকেন্ডারি গ্রোথ পড়ছো কিছুদিন আগে, তাই না? যে ক্যাম্বিয়াম টিস্যু, তোমরা জানো যে সেকেন্ডারি ডাইকোটাইলেডন দ্বিবীজপত্রী উদ্ভিদের যে স্টেম আছে, স্টেমের ভাস্কুলার বান্ডিলের গঠনটা হলো বাহিরের দিকে ফ্লোয়েম থাকে, ভিতরের দিকে জাইলেম থাকে, মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। তোমরা টাইপ অফ ভাস্কুলার বান্ডিল পড়ার সময় এটা পড়ছো। আসলে প্র্যাকটিক্যালের সঙ্গে থিওরিটা পাশাপাশি চললে এগুলো দেখবে খুবই ইজি হতো। তারপরে নিশ্চয়ই মনে আছে তোমাদের, স্যার পড়াইছেন যেহেতু, যে ডাইকট স্টেমের যে ভাস্কুলার বান্ডিল গুলো আছে, সেই ভাস্কুলার বান্ডিলের বাহিরের দিকে ফ্লোয়েম থাকে,
ভিতরের দিকে জাইলেম থাকে আর মাঝখানে ক্যাম্বিয়াম থাকে। সেই ক্যাম্বিয়াম টিস্যুটা হলো মেরিস্টেমেটিক টিস্যু। তোমরা নিশ্চয়ই জানো যে মেরিস্টেমেটিক টিস্যুগুলো বিভাজনক্ষম। একটা পর্যায়ে গিয়ে এই মেরিস্টেমেটিক টিস্যু অ্যাক্টিভ হয়ে যায়, এই যে ক্যাম্বিয়াম টিস্যুটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে বাহিরের দিকে তারা ফ্লোয়েম তৈরি করতে থাকে, ভিতরের দিকে জাইলেম তৈরি করতে থাকে, যার ফলে গাছটা আস্তে 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 মোটা হয়ে যায়। এই এই ক্যাম্বিয়াম টিস্যুর অ্যাক্টিভিটির কারণে যে সেকেন্ডারি টিস্যুগুলো তৈরি হয় সেই সেকেন্ডারি টিস্যুকেই বলা হচ্ছে উড। এবং সাধারণত ওই যে ভিতরের দিকে যে জাইলেম তৈরি করে সেই জাইলেমের কারণেই গাছটা আস্তে আস্তে মোটা হয়। আর বাহিরের দিকে যে ফ্লোয়েম টিস্যু তৈরি হয়, তোমরা বড় বড় গাছকে খেয়াল করে দেখছো যে ভিতরে ফ্লোয়েম তৈরি হলো, ফ্লোয়েমটাও অনেক মোটা হওয়ার কথা ছিল, বাকলটাও অনেক মোটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে বাকলটা অনেক মোটা হয় না। কারণ হলো ভিতরের দিকে বাকল তৈরি হয়, বাহিরের দিকে আবার পুরাতন বাকলগুলো খসে খসে পড়ে যায়। গাছে, বড় গাছে দেখবা যে বাকলগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ভিতরে তৈরি হয় আর বাহিরের দিকে আবার খসে খসে পড়ে যায়। এই জন্য ফ্লোয়েমটা বেশি মোটা হয় না, অর্থাৎ বাকলটা বেশি মোটা হয় না, কিন্তু বাকলের ভিতরে জাইলেম যে রিজিয়নটা সেটা আস্তে আস্তে অনেক মোটা হয়। কাঠ মূলত হলো জাইলেম টিস্যু। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস আমরা জানলাম, সেটা হলো যে ক্যাম্বিয়াম লেয়ারের অ্যাক্টিভিটির কারণে হয়, এবং এটা সাধারণত দুই শ্রেণীর গাছে হয়। একটা হলো, তোমরা প্লান্টের ক্লাসিফিকেশন পড়ছো, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম। জিমনোস্পার্ম হলো নগ্নবীজী উদ্ভিদ, আর এনজিওস্পার্ম হলো গুপ্তবীজী উদ্ভিদ। গুপ্তবীজী উদ্ভিদগুলো আবার দুই প্রকার, একটা মনোকট এবং ডাইকট। মনোকটের মধ্যে ক্যাম্বিয়াম থাকে না, যার জন্য মনোকট থেকে কাঠ পাওয়ার কোনো সম্ভাবনা নাই, সেকেন্ডারি গ্রোথ হয় না। ডাইকট থেকে হয়, আর ওইদিকে জিমনোস্পার্ম থেকে হয়। জিমনোস্পার্ম এবং ডাইকট প্লান্ট, এই দুই গ্রুপ থেকেই আমরা কাঠ পাই। মনে রাখতে হবে জিনিসটা কিন্তু, যে জিমনোস্পার্ম এবং ডাইকট থেকে আমরা পাই। প্লান্টের ক্লাসিফিকেশন পড়ানোর সময় আমি পড়িয়েছিলাম তোমাদেরকে যে প্লান্টগুলো দুই ভাগ, একটা হলো জিমনোস্পার্ম, একটা হলো এনজিওস্পার্ম গ্রুপ। তো এনজিওস্পার্ম হলো আবার দুই ভাগ, একটা মনোকট, একটা হলো ডাইকট। মনোকট গুলোর মধ্যে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না, যেমন ধান গাছ, ঠিক আছে, ব্যাম্বু, এগুলোর কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না, এখান থেকে উড পাওয়া যায় না। আর ডাইকট যেগুলো আম গাছ, এগুলো যেহেতু বট গাছ, এগুলোর সেকেন্ডারি গ্রোথ হবে এবং এদের জাইলেমটা মোটা হয়ে হয়ে এখান থেকে কাঠ পাওয়া যায়। আর হলো আরেকটা গ্রুপ আছে জিমনোস্পার্ম, যেটা টেরিডোফাইট। জিমনোস্পার্ম নগ্নবীজী উদ্ভিদ, সরি টেরিডোফাইট না, নগ্নবীজী উদ্ভিদ, যেটা সেই নগ্নবীজী উদ্ভিদ থেকে আহ, পাওয়া যায়, কাঠ পাওয়া যায়। তো এইখানে যে জিনিসটা আমি বলছিলাম সেই জিনিসটা এখানে আছে। একটা ডাইকট স্টেমকে যদি ক্রস সেকশন করা হয় তাহলে এরকম দেখা যায় মোটামুটি, যে এটা হলো ভাস্কুলার বান্ডিল। ঠিক আছে, এটা হলো একটা ভাস্কুলার বান্ডিল, এটা একটা ভাস্কুলার বান্ডিল। এই ভাস্কুলার বান্ডিল গুলো বাহিরের দিকে কালো যে অংশটা আছে, দে আর ফ্লেম, আর ভিতরে যে লাল অংশটা আছে সেটা হলো জাইলেম, আর সাদা যে একটা অংশ দেখা যাচ্ছে এটাই হলো ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম হলো মেরিস্টেমেটিক টিস্যু। প্রাথমিক অবস্থায় স্টেমটা এরকম থাকে, যখন গাছটার বয়স বাড়তে থাকে আস্তে আস্তে, পরে এক সময়, একটু সরি, আচ্ছা যেখানে ছিলাম, শোনা যাচ্ছে তো? জি স্যার, শোনা যাচ্ছে। Okay. এই জায়গাটায় ছিলাম আমরা, যে এটা হলো একটা ভাস্কুলার বান্ডিল, ভাস্কুলার বান্ডিলে বাহিরে ফ্লোয়েম, ভিতরের দিকে জাইলেম থাকে, আর এটা হলো ক্যাম্বিয়াম টিস্যু থাকে। তো যখন এই বললাম যে একটু বয়স বেড়ে যায়, তখন হলো নেক্সট ছবিটা, এই যে ক্যাম্বিয়াম যে লেয়ারটা আছে, এই ক্যাম্বিয়ামটা অ্যাক্টিভ হয়ে যায়। দেখো আগে একটু সাদা ছিল, চিকন, এটা একটু মোটা হয়ে গেছে। এবং দুটো ক্যাম্বিয়ামের মাঝখানে, এই যে একটা ক্যাম্বিয়ামের মাঝখানে যে স্থায়ী টিস্যু গুলো ছিল, তারাও তারাও ক্যাম্বিয়াম অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যুতে কনভার্ট হয়ে যায়।
এটা ক্যাম্বিয়াম, আর মাঝখানের যে টিস্যুগুলো ইন্টার ক্যাম্বিয়াম টিস্যু বলা হয়। সেই ইন্টার ক্যাম্বিয়াম টিস্যুগুলো অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে ক্যাম্বিয়াম এন্ড ইন্টার ক্যাম্বিয়াম টিস্যু মিলে একটা ক্যাম্বিয়াম রিং তৈরি করে। এই যে কালোটা হলো ক্যাম্বিয়াম রিং, ঠিক আছে। এই ক্যাম্বিয়াম রিংটা অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হওয়ার ফলে সে বাহিরের দিকে ফ্লোয়েম টিস্যু তৈরি করতে থাকে আর ভিতরের দিকে জাইলেম টিস্যু তৈরি করতে থাকে। এভাবে আস্তে আস্তে ভিতরে অনেক এটা মোটা হতে থাকে। আর বাইরে এটা তো বলছিলাম যে বাইরে এদিকে ফ্লোয়েম তৈরি হয় ঠিকই, কিন্তু বাইরের দিকে এই বার্কটা আবার খসে খসে পড়ে যায়, এই জন্য এটা অনেক বেশি মোটা হয় না। এই ছবিটা আবার এখানে এই যে অনেক বেশি মোটা হয়ে গেছে। এই যে এই অংশটা হলো ক্যাম্বিয়াম সম্ভবত, এই যে নীল ইয়াটা ক্যাম্বিয়াম, বাইরে এটা ফ্লোয়েম, আর এখান থেকে এটা টোটালটাই হলো জাইলেম। ঠিক আছে, তাহলে কিভাবে কাঠ তৈরি হয় তার একটা মোটামুটি একটা চিত্র, কারণ এই বেসিক নলেজটা একটু প্রয়োজন আছে, এটা মুক্তাদি স্যার পড়াইছেন তোমাদেরকে। তাহলে এইটাকেই বলা হচ্ছে ক্যাম্বিয়াম রিং। ঠিক আছে, ক্যাম্বিয়াম রিং, ইন্টার ক্যাম্বিয়াম টিস্যু, বাইরের দিকে ফ্লোয়েম তৈরি হয়, ভিতরের দিকে জাইলেম তৈরি হয়। এই কথাগুলো এখন তোমাদের কাছে নিশ্চয় আর ক্লিয়ার হলো আর কি। আচ্ছা, উডের কথা আমরা বলছিলাম, ডেফিনিশনে কি বলছিলাম যে উড আর কাঠ হলো যে সেকেন্ডারি টিস্যু প্রডিউসড চিপলি, প্রধানত ইন দ্য স্টেম, সাধারণত স্টেমেই তৈরি হয়। আর কোথায় তৈরি হয়? জিমনোস্পার্ম এবং ডাইকোটে তৈরি হয় অ্যাজ দ্য রেজাল্ট অফ দ্য অ্যাক্টিভিটি অফ দ্য গ্রোয়িং লেয়ার দ্যাটস মিন দ্য ক্যাম্বিয়াম রিং এর কথা বলা আছে এখানে। তো এরপরে বলা আছে যে এখানে যে দেখো উড গুলো পোরাস এন্ড নন পোরাস হতে পারে। উড গুলোর সেকশন করলে দেখা যাবে কোন কোন কাঠের মধ্যে ছোট ছোট ছিদ্র আছে, অনুবীক্ষণিক ছিদ্র, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে দেখা যাবে পোরাস, আর কতগুলো আছে নন পোরাস উড। এখন কোনটা পোরাস আর কোনটা নন পোরাস উড সেই কথাটা এখানে আমরা একটু আলোচনা করব। বেসড অন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ পোর মানে ছোট ছোট ছিদ্র, উইকস আর দ্য ক্রস সেকশন অফ দ্য ভেসেল। ভেসেল মানে হলো যে তোমরা জানো যে জাইলেমের যে উপাদানগুলো আছে, সেই জাইলেমের উপাদানগুলো কি কি আছে? জাইলেম, কি কি জাইলেমের উপাদানগুলো বলো দেখি চারটা। হ্যালো, এই শুনতে স্যার পাচ্ছ তোমরা? ট্রাকিট, ভ্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম স্প্যারেনকাইমা। জাইলেম ফাইবার। ফাইবার, রাইট, ফাইভ, হ্যাঁ ঠিক আছে। ট্রাকিট, ভেসেল, জাইলেম ফাইবার এন্ড জাইলেম প্যারেনকাইমা, এই যে চারটা কম্পোনেন্ট আছে, এই চারটা কম্পোনেন্টের মধ্যে ভেসেলের স্ট্রাকচার তোমরা পড়ছো আর ট্রাকিটের স্ট্রাকচার পড়ছো। ভেসেলের স্ট্রাকচারটা হলো পাইপের মতো, পাইপ, ঠিক আছে, পাইপ, ওই যে পানির পাইপগুলোর মতো। এটাকে যদি ক্রস সেকশন করা হয় তাহলে মাঝখানে ছিদ্র থাকবে। তাহলে যেই যেই স্টেমে বা যেই কাঠে ভেসেলের উপস্থিতি থাকবে, সেটা যদি ক্রস সেকশন করা হয় তাহলে সেই পোরগুলো থাকবে। পোরগুলো যদি থাকে তাহলে সেটাকে পোরাস উড বলা হবে। আর কতগুলো, আর ট্রাকিটটা হলো ভরাট পাইপের মতো। ট্রাকিটটা কি? এটাও পাইপের মতো কিন্তু ভরাট পাইপ। ভরাট পাইপ মানে তো জানো যে ভিতরটা ফাঁপা নয়, ভরাট পাইপ, পাইপ না আর কি, ভিতরে কোনো ছিদ্র নাই। তো ট্রাকিট যেখানে থাকবে সেখানে যদি ক্রস সেকশন করা হয় তাহলে কিন্তু সেখানে আমরা পোর পাবো না। তাহলে যেখানে ট্রাকিট থাকবে সেখান থেকে পাবো আমরা নন পোরাস উড, আর যেখানে ভেসেল থাকবে সেখানে পাবো আমরা পোরাস উড। তোমরা জানো যে জাইলেমের চারটা কম্পোনেন্টের মধ্যে নিশ্চয়ই জানার কথা তোমাদের যে জাইলেমের যে চারটা কম্পোনেন্ট একটা হচ্ছে ট্রাকিট, একটা ভেসেল, একটা জাইলেম প্যারেনকাইমা, একটা জাইলেম ফাইবার। এই চারটা কম্পোনেন্টই সব গাছে থাকে না, সব গাছে থাকে না, এটা গ্রুপিং আছে। জিমনোস্পার্মের মধ্যে তিনটা থাকে, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে তিনটা থাকে। জিমনোস্পার্মের মধ্যে জিমনোস্পার্মের মধ্যে ট্রাকিট থাকে, আর জাইলেম ফাইবার থাকে, জাইলেম প্যারেনকাইমা থাকে। ফাইবার এবং প্যারেনকাইমা হলো কমন, দুই জায়গায় থাকবে। জিমনোস্পার্মে ট্রাকিট থাকে আর অ্যাঞ্জিওস্পার্মে ভেসেল থাকে। আবার বলছি, জিমনোস্পার্মে ট্রাকিট থাকে, অ্যাঞ্জিওস্পার্মে ভেসেল থাকে। আর ফাইবার এবং প্যারেনকাইমা দুই জায়গায় থাকে। সো একটা অ্যাঞ্জিওস্পার্মের জাইলেম কম্পোনেন্ট যদি বলা হয়, আমরা কমনলি যখন বলি গাছের মধ্যে কি কি কম্পোনেন্ট পাওয়া যায়, উত্তর হলো চারটা। কিন্তু আমি যদি তোমাকে টেকনিক্যাল কোশ্চেন করি, এবং ভাইবা বোর্ডে অনেক সময় আমরা করি যে একটা এনজিওস্পার্মের জাইলেমের উপাদানগুলো কি কি এনজিওস্পার্ম, তাহলে কিন্তু বলতে হবে তিনটা। এবং কোন তিনটা? ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা।
ওকে, জিমনোস্পার্মে তিনটা উপাদান কি কি? ট্রাকিট, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে জিমনোস্পার্মকে যখন ক্রস সেকশন করা হবে তখন এখানে কোনো পোর পাবো না, অর্থাৎ জিমনোস্পার্মের উড গুলো নন পোরাস উড হবে। আর অ্যাঞ্জিওস্পার্মের উড গুলো কি হবে? পোরাস উড হবে ডিউ টু প্রেজেন্স অফ ভেসেল। ঠিক আছে, কেন? পোর গুলো হলো ওই জাইলেম ভেসেলেরই ক্রস সেকশন গুলো। ঠিক আছে, এতক্ষণ নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে। তো ওই কথাগুলো এখানে লেখা আছে, বেসড অন প্রেজেন্স আর অ্যাবসেন্স অফ পোর হুইচ আর দ্য ক্রস সেকশন অফ ভেসেলস উড মে বি পোরাস এন্ড নন পোরাস উড। ওকে, দ্য কনিফেরাস, কনিফেরাস মানেই হলো কনিফার হলো এই যে জিমনোস্পার্মের গাছগুলোকে কনিফার বলা হয়। কনিফেরাস উড ডু নট possesses spore and known as non-porous wood, whereas the angiosperm wood possesses numerous spore and termed as porous wood. ওকে, তাহলে এখন আর নিশ্চয়ই ভুলবা না, যেখানে পোর থাকে তার মানে অবশ্যই অ্যাঞ্জিওস্পার্ম। সেই পোরগুলোর সাজানোর প্যাটার্ন অনুযায়ী কতগুলোকে বলছেন রিং পোরাস, কতগুলোকে বলছে ডিফিউজ পোরাস উড। রিং পোরাস এবং ডিফিউজ পোরাস উড। আমরা দেখি কি লেখা আছে, অন দ্য বেসিস অফ দ্য নেচার অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পোরস। বেসিস অফ নেচার, প্রকৃতি এবং ডিস্ট্রিবিউশন অফ দ্য পোর which are the cross section of vessels wood may be ring porous and diffuse porous. In ring porous wood, example দেয়া আছে যে ash, alm, oak, etc. ring porous wood, the pores are found to be arranged in concentric cycle. Concentric cycle মানে সাইকেল আকারে সাজানো থাকে, চক্র আকারে সাজানো থাকে। The outer and inner of which differ with regards to the number and size of pore. কনসেন্ট্রিক যে রিং গুলো থাকে বাহিরের দিকের এবং ভিতরের দিকের রিং গুলোর সাইজ এবং তাদের সংখ্যার মধ্যে পার্থক্য থাকে। এটা তো এক কথাই হলো রিং পোরাসে রিং গুলো পোর গুলো কনসেন্ট্রিক রিং এ সাজানো থাকবে। আর ইন ডিফিউজ পোরাস উড, বিচ, মাপল এন্ড ওয়ালনাট, দ্য পোরস আর স্মল এন্ড নিয়ারলি দ্য সেম সাইজ। তাহলে কি হবে? পোরগুলো ছোট ছোট হবে এবং সকল পোরগুলোই সেম সাইজের হবে। এবং তারা স্ক্যাটারলি থাকবে, স্ক্যাটারলি ইউনিফর্ম থ্রু আউট দা উড, গোটা উডে স্ক্যাটারলি সাজানো থাকবে সমভাবে, নট কনসেন্ট্রিক। এইখানে একটা মোটামুটি ছবি দেওয়া আছে। এই যে এই ছবিটা দেখো যে এখানে যে পোরগুলো সাইজ বড় বড়, এখানে পোরগুলো সাইজ ছোট ছোট। তাই এটা হলো কনসেন্ট্রিক রিং, এটাই হলো রিং পোরাস, এই যে লেখা আছে। আর ডিফিউজ পোরাস হলো ডিফিউজ পোরাস হলো দেখো যে প্রত্যেকটা রিং এর সাইজ সমান এবং কোনো কনসেন্ট্রিক রিং না, এরকম সাজানো যদি হয় প্রত্যেকটা পোরের সাইজ মোটামুটি সমান। আর এখানে পোরের সাইজ গুলো কোথাও এই এই লাইনটাতে বড় বড় আছে, তারপরে মাঝারি, তারপর আস্তে আস্তে ছোট, এরকম করে আছে, তারপরে আবার এখানে বড়। ঠিক আছে, আর এইটা হলো কনিফেরাস উড, এখানে কোনো পোর নাই। ঠিক আছে, এই ছোট ছোট গুলোকে আবার পোর ভাবিও না, এখানে কোনো পোর নাই, জাইলেম ভেসেলের ক্রস সেকশন নাই। এটা হলো নন পোরাস উড, এটা হলো ডিফিউজ পোরাস, এটা হলো রিং পোরাস। আচ্ছা, এখন এখানে এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসে কিন্তু, এই যে আর্লি উড এন্ড লেট উড পরীক্ষায় আসে। শীত প্রধান দেশে, গরমের দেশে নয়, আমাদের মতো দেশে তেমনটা প্রমিনেন্ট পাওয়া যাবে না। আবার রিপিট করছি, নাতিশীতোষ্ণ দেশ যেগুলো, অর্থাৎ যেখানে গরম এবং শীতের পার্থক্য ততটা বেশি নাই, আমাদের মতো দেশ, সেখানে আর্লি উড লেট আর্লি লেট উড এরকমটা প্রমিনেন্ট হবে না। হবে না তা না, হবে কোনো কোনো গাছে হবে, কোনো কোনো গাছে হবে না। কিন্তু যে জায়গাগুলো শীত অনেক বেশি, ঠিক আছে, শীত এবং সামার এবং উইন্টারের মধ্যে পার্থক্য আছে, সেই জায়গাগুলোতেই এই স্ট্রাকচার গুলো পাওয়া যায়, আর্লি উড এবং লেট উড পাওয়া যায়। তোমরা জানো যে শীতকাল, উইন্টারে গাছগুলো কি কিরকম থাকবে, যে বরফ পড়ে যায়, ঠিক আছে, পাতাগুলো শুকিয়ে যায়, বরফের মধ্যে 6 মাস আবৃত থাকে। তোমরা জানো যে শীতকালে যে কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, ঠিক আছে, গ্রোথ কম হয়, এটা খুব স্বাভাবিক, এবং মানুষের বাচ্চার ক্ষেত্রেও তাই। শীতকালে যে বাচ্চাটা জন্মগ্রহণ করে
স্যার আপনার স্লাইড দেখা যাচ্ছে না, আপনি মিউট হয়ে গেছেন স্যার। চলে গেছিল লাইনটা। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। তো তাহলে গল্পটা শুনো, একটু মনে রাখতে হবে, পরীক্ষা আসে কিন্তু। শীতকালে যে কোনো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়, তাহলে ওই যে আমরা এর আগে কি বললাম যে ক্যাম্বিয়াম লেয়ারের অ্যাক্টিভিটির কারণে ভিতরের দিকে জাইলেম তৈরি হতে থাকবে, বাইরের দিকে ফ্লোয়েম তৈরি হতে থাকবে, এরকম কথা বললাম না? তো শীতকালে যদি কোনো কাঠটা আস্তে আস্তে বড় হয়, সেই বড়টা কম হবে কিনা, যেহেতু বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি কম হয়। আর গ্রীষ্মকালে সামারে এই লেয়ারটা বড় হবে। আবার বলছি, শীতকালে ক্যাম্বিয়ামের অ্যাক্টিভিটির কারণে যতটুকু কাঠ তৈরি হবে, বৃদ্ধি যতটুকু হবে সেটা অল্প বৃদ্ধি হবে। আর গরমের সময়ে যেহেতু টেম্পারেচার বেশি, ক্যাম্বিয়াম লেয়ারের অ্যাক্টিভিটি বেশি থাকবে, কাঠটা বড় হবে, একটু বেশি বড় হবে। হবে কিনা বলো এবার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, হওয়ার কথা, নর্মালি হওয়ার কথা। আচ্ছা, তো যেই দেশগুলোতে এরকম গরম এবং উইন্টার কান্ট্রিগুলো, বিশেষ করে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে অ্যানুয়াল 1 বছরের মধ্যে যতটুকু কাঠ তৈরি হয়, 1 বছরের মধ্যে যতটুকু কাঠ তৈরি হয়, 1 বছরের মধ্যে বলছি, এই 1 বছরের মধ্যে শীতকালে যতটুকু তৈরি হয় সেটা তৈরি হয় কম, গ্রীষ্মকালে তৈরি হয় বেশি। শীতকালে যেটা তৈরি হয় সেখানে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ, কালার্ড রঞ্জক পদার্থ জমা হওয়ার কারণে সেই অংশটুকু একটু ডার্কার কালার হয়, একটু ডার্ক কালারের হয়। আর গ্রীষ্মকালে যেটা তৈরি হয় সেটা একটু কি বলবো, সেটা একটু হোয়াইটিশ কালার, লাইট কালার, রাইট, লাইট কালার হয়। তাহলে দেখো, 1 বছরের মধ্যেই যতটুকু লেয়ার তৈরি হলো, সেই লেয়ারের একটু অংশ ডার্কার, একটু অংশ লাইটার কালার। এই ডার্কার এবং লাইটার কালার মিলে তাহলে 1 বছরের বৃদ্ধি কিনা, এই 1 বছরের বৃদ্ধি, সেই 1 বছরের বৃদ্ধিটাই হলো একটা অ্যানুয়াল রিং। অ্যানুয়াল রিং, এটাই হচ্ছে অ্যানুয়াল রিং। আবার বলছি, অ্যানুয়াল রিং কিন্তু দুটো রিং মিলে, একটা হলো ডার্কার কালার আর একটা হলো লাইটার কালার মিলেই কিন্তু একটা অ্যানুয়াল রিং। তাহলে ওই সমস্ত দেশের গাছটার যদি ক্রস সেকশন করা হয়, তাহলে অ্যানুয়াল রিং কাউন্ট করে গাছের বয়স নির্ধারণ করা যাবে, মোটামুটি ভাবে গাছের বয়স নির্ধারণ করা যাবে। ক্লিয়ার কথাটা? জি স্যার। ওকে, এখন আমরা টেক্সটটা কি আছে দেখি, তারপরে বাকিটা বুঝবো। In temperate region, new wood is formed in a limiting growing season, with the result okay. With the result, definite growth layer develops. With the result, definite growth layer develops. যেটা কথা বললাম, which shows to distinct area within each year. প্রত্যেকটা লেয়ারের মধ্যে দুটো ডিস্টিংক্ট এরিয়া আছে। The wood that forms in the spring contains larger and relatively thin-walled cell called spring or early wood. ওকে, যেটা লাইটার কালার হবে। The wood that formed in autumn contains a smaller and a thicker walled cell called autumn or late wood. There is sharp contrast between late autumn wood and early spring wood. This makes successive ring distinct. The growth ring of a single year is called annual ring, and the number of these annual rings gives an indication of the age of the tree. ঠিক আছে? তাহলে স্প্রিং এবং অটাম, অটাম উডটাকেই বলছে লেট উড, আর স্প্রিং উডটাকে বলছে হলো আর্লি উড। ঠিক আছে, এই দুটো মিলে হলো একটা অ্যানুয়াল রিং। এই যে এখানে আছে, এটাই হলো অ্যানুয়াল রিং। ঠিক আছে, এই যে এই জায়গাটা হলো ডার্কার কালার, এটা হলো লাইটার কালার, আবার ডার্কার কালার, এটা লাইটার কালার। সো একটা ডার্কার কালার এবং লাইটার কালার মিলে একটা অ্যানুয়াল রিং।
এই গাছটার বয়স কত মোটামুটি কিন্তু একটা আইডিয়া পাওয়া যাবে যে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5, 6, 7, 8, 9, 10 বছরের মতো। ঠিক আছে, তাহলে অ্যানুয়াল রিং কাউন্ট করে বয়স নির্ধারণ করা যায়। আচ্ছা, তাহলে অ্যানুয়াল রিং এর কথাটা এখন ভুলে যাও, শীতকালের গাছের কথা ভুলে যাও। এখন আমরা অন্য কথায় আসছি, যে যে কোনো বাংলাদেশের যে কোনো একটা গাছ যদি কাটো, কাঁঠাল গাছ কাটো, তাহলে মাঝখানের কাঠটা পাওয়া যাবে সার কাঠ, আর বাহিরের দিকে কিছু কাঠ পাওয়া যায় অসার কাঠ। পাওয়া যায় কিনা বলো? জি স্যার। পাওয়া যায়, হ্যাঁ। তাহলে বাহিরের দিকে যে কাঠটা যেটা সাদাটে কালার হয়, ঠিক আছে, সাদাটে কালার হয়, যার ভিতর দিয়ে জাইলেম গুলো মোটামুটি কন্ডাকশন করে, যে যে জাইলেম গুলো মোটামুটি কাজ করে এবং মোটামুটি সাদাটে কালার হয়, কিন্তু ওই কাঠটা মানে ডিউরাবল হয় না আর কি, কিছুদিন পরে ঘুন টুন খেয়ে নষ্ট করে ফেলে, সেই কাঠটা কেটে ফেলে দেওয়া হয় মনে হয়। হ্যাঁ, ফার্নিচার তৈরির সময় কেটে ফেলে দেওয়া হয়, রাইট। সেই কাঠটার নাম হলো স্যাপউড। আর ভিতরের দিকে যেটা যেটা হলো ডার্কার কালার এবং যার ভেসেল গুলো সাধারণত ট্যানিন রেজিন দিয়ে ভরাট হয়ে যায়, ভেসেল গুলো ভরাট হয়ে যায় এবং এটা শক্ত হয়, সেই অংশটাকে বলা হচ্ছে হার্টউড, স্যাপউড, হার্টউড। আচ্ছা, আমরা পড়ি, তারপর ছবি আছে নিশ্চয়ই। The outer region of the wood which is lighter color is known as sapwood. This alone used for the conduction of water and mineral. ওই স্যাপউড দিয়েই, স্যাপউড তো হলো জাইলেম, তাই না? জাইলেম টিস্যু, জাইলেমের টিস্যু তোমার কাজ আছে, জাইলেমের কাজ হলো মিনারেল এন্ড ওয়াটার কন্ডাকশন করা। এই স্যাপউড দিয়েই সাধারণত সেই ওয়াটার এবং মিনারেল কন্ডাকশন হয়। The cells of these regions are alive, এটি জীবিত, and physiologically active. In all trees, the central region of the secondary wood is filled up with tannin, resins, oils, gums, and other substances make it hard and durable. This region is known as hardwood. ঠিক আছে, পুরাতন গাছের মাঝখানের অংশটা সেকেন্ডারি উড গুলো কি বলছে, ট্যানিন, রেজিন, ওয়েল, গাম এন্ড আদার সাবস্টেন্স দ্বারা ভরাট হয়ে যায় এবং এটা শক্ত হয়ে যায়, এটাকে বলা হচ্ছে হার্ডউড। এই ছবিতে এরকম দেখা যাচ্ছে যে ভিতরের এটা হলো হার্ডউড, ওকে, আর এটা হলো স্যাপউড। কোনো কোনো গাছের ক্ষেত্রে হার্ডউডের পরিমাণ কম থাকে, স্যাপউডের পরিমাণ থাকে বেশি। কোনো কোনো গাছে টোটালটাই স্যাপউড থাকে, হার্ডউড থাকেই না, এরকম ব্যাপার আছে। কিন্তু যেমন আম গাছ যদি ক্রস সেকশন করো, টোটালটাই স্যাপউড, দে হ্যাভ নো হার্ডউড। এই জন্য আম গাছ দিয়ে কোনো ফার্নিচার তৈরি করা সম্ভব হয় না, একমাত্র মেসের খাট টেবিল এরা তৈরি করা হয়, যেটা 1-2 বছর ব্যবহার করা হবে, 4 বছর ব্যবহার করা হয়। কিন্তু ফার্নিচার তৈরি করার ক্ষেত্রে আম গাছ কখনোই ব্যবহার করা হয় না, বিকজ আম গাছে কখনোই হার্ডউড তৈরি হয় না। কাঁঠাল গাছে ডিস্টিংক্ট দেখা যায়, হার্ডউড স্যাপউড দুটোই থাকে। মেহগনি গাছে আবার দেখবা যে মেহগনি গাছে মোটামুটি পুরোটাই হার্ডউড থাকে। সেগুন গাছ, শাল গাছে স্যাপউড থাকেই না, পুরোটাই হার্ডউড থাকে। ঠিক আছে, তো যে গাছগুলোতে হার্ডউড বেশি থাকবে সেই গাছটাই টিম্বার হিসাবে বেশি ব্যবহার করা হয়। প্রকৃতপক্ষে টিম্বার বলতে আমরা হার্ডউডটাকেই বুঝি, হার্ডউড যেটা ফার্নিচার তৈরিতে ব্যবহার করা হয়। ঠিক আছে, ইউজ অফ টিম্বার এগুলো পড়ে নিও, এগুলো তো বুঝতে পারবাই, তাই না? টিম্বার আর টিম্বার ইল্ডিং প্লান্ট, অবশ্যই সবচাইতে ভালো টিম্বার হলো সেগুন, সেগুন ট্রি, টেক ট্রি হলো সবচেয়ে ভালো গাছ। মেহগনি, শাল, শিশুতে হার্ডউড স্যাপউড দুটো সুন্দরভাবে দেখা যায়। নিমে হার্ডউড স্যাপউড থাকে, কিন্তু নিম আসলে ওই যে তার মেডিসিনাল গুণের কারণে অনেক সময় এটা ডিউরেবল হয় বেশি। জ্যাকফ্রুটে হার্ডউড দুটোই থাকে, শিলকরই, শিরীষ, বাবলা, সুন্দরী। এখান থেকে ইম্পর্টেন্ট টিম্বার ইল্ডিং প্লান্ট গুলোর নাম পড়বা। ইম্পর্টেন্ট টিম্বার ইল্ডিং প্লান্টের মধ্যে ম্যাঙ্গো নয়, কিন্তু মনে রাখবে এখানে কিন্তু ম্যাঙ্গো নাই, আম গাছ নাই। সেগুন, মেহগনি, শাল, শিশু, জ্যাকফ্রুট, শিলকরই, শিরীষ, বাবলা এগুলো হলো টিম্বার ইল্ডিং প্লান্ট। আচ্ছা, এরপরে হলো রাবার। আজকে শেষ করে দিতে চাচ্ছি, আর 10-15 মিনিট লাগবে। হ্যালো, জি স্যার। জি স্যার, শুনতেছি হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শেষ করে দিতে চাচ্ছি। আজকে কি লাস্ট ক্লাস? হ্যাঁ, শেষ হয়ে গেলে তো লাস্ট ক্লাসেই।
এরপরে যদি প্রয়োজন হয়, যদি সামনাসামনি দিয়ে একটা ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, নিব। তোমরা যদি মনে করো, আমি তো বলছি এর আগে মনে হয় তোমাদের এই কথাটা, এটা তোমাদের ফিল করতে হবে যদি ইউনিভার্সিটি স্বাভাবিক হয়, ফিজিক্যালি ক্লাস নেওয়া সম্ভব হয়, এবং তোমরা যদি মনে করো আমি দিয়ে একটা ক্লাস নেব, একটা দুইটা না, যদি যতগুলো প্রয়োজন হয় নিবো। স্যার এটা আজকে শেষ হবে আশা করছি। আর আর 10-15 মিনিট যদি ধৈর্য ধরো তাহলে শেষ হবে, শেষ করি, তাই না? জি স্যার, জি স্যার। একটা নতুন শিডিউল করা, আবার ঈদ চলে আসছে কাছাকাছি। ওকে, আমরা এখন পড়ছি যে রাবার এন্ড রাবার ইল্ডিং প্লান্ট। এখানে প্রসেসিং অফ রাবার চলে আসলো। ওকে, তো রাবারটা কি, এটা বলার আগে তোমাদেরকে একটা কথা বলে নেই। তোমাদের থার্ড ইয়ারে ইন কান্ট্রি ট্যুর আছে, সাধারণত থার্ড ইয়ারে পরীক্ষা দিয়েই যায় স্টুডেন্টরা। ইন কান্ট্রি ট্যুর আছে 15 দিনের। তো এই ট্যুর করার সময়, এই ট্যুর করার সময় রাবার বাগানটা কক্সবাজারে যাওয়ার পথে, কক্সবাজার রামুতে, রাইট, হ্যাঁ রামুতে রাবার একদম রাস্তার পাশেই রাবার বাগান আছে। যখন ট্যুরে যাবা একটু মনে করে, যে গাইড গুলো আছে যাবেন, যে স্যাররা যাবেন, একটু মনে করবা যে স্যার আমরা একটু দেখবো এটা। ট্যুরের সময় সাধারণত এগুলো মানুষ দেখতে চায় না, কিন্তু আমি যেমন আমার স্টুডেন্ট অবস্থায় দেখছি, আমার সারা জীবন মনে আছে। তোমাদেরকে বলি, আমি এবার যেমন গত ট্যুরে স্টুডেন্টদেরকে নিয়ে গেছি, আমি কিন্তু ওখানে নামাইছি, যে আমার এক প্রচেষ্টা যেন এখানে একটু নামি, আমরা নেমে একটু দেখি। ঠিক আছে, স্টুডেন্টরা সবাই দেখছে, যারা দেখছে তাদের সারা জীবন মনে থাকবে এরকম। এই জায়গাগুলো দেখতে হবে। ওই জায়গায় রামুতে রাবার বাগান আছে, এবং রাবার বাগান যেখানে থাকে সেখানে রাবার প্রসেসিং কারখানাও থাকে, সেটা একটু দেখে নিবা আর কি। এটা আজকে বলে রাখলাম, এরপরে আর বলার সুযোগ থাকবে না। তো রাবার কি, রাবার বলছে রাবার ইজ obtained from latex of various plant of tropical and subtropical regions. Hevia brasiliensis is the main source of commercial rubber. একটা গাছের কথাই বলছে, 90% রাবার সেখান থেকে পাওয়া যায়, ল্যাটেক্স থেকে পাওয়া যায়। ল্যাটেক্স কি, এটা পরে আমরা ছবিতে দেখবো এবং ডেফিনিশনও আছে। ল্যাটেক্স কি, ল্যাটেক্স ইজ দ্য গ্রামী হোয়াইট ফ্লুইড full of minute globules. It is a mixture of water, hydrocarbon, resin, oils, proteins, acids, salt, sugar, etc. Generally, latex is collected from the lower part of the stem. স্যার সবাইকে মিউট করে দেন। তো ল্যাটেক্সটা হলো, তোমরা জানো যে বট গাছ, তারপরে জিগা গাছ, কিছু গাছ আছে না, যেমন কাঁঠাল গাছে যদি বাকলটা একটু একটু মানে কোনো কিছু একটু আঘাত করো, তাহলে দেখবা যে একটা সাদা আঠা বের হয়ে আসে, সাদা, ওইটাই ল্যাটেক্স। বট গাছেও বের হয়, রাবার গাছে এটা একটু বেশি বের হয়। ঠিক আছে, ওই কাঁঠাল গাছের ওটা দিয়েও কিন্তু রাবার তৈরি করা যাবে, ওইটাও ল্যাটেক্স, ওটাই ল্যাটেক্স। তো ল্যাটেক্স এর প্রসেসিং কিভাবে করা হয়, এটা এখানে একটা স্টেপ আছে, যে ল্যাটেক্স প্রথমে এইটা দেখানোর পরে ছবিটা দেখে ক্লিয়ার হয়ে যাবে। স্টেপস অফ প্রসেসিং অফ রাবার খুব সিম্পল, এটা পড়ছো তোমরা এগ্রি কেমিস্ট্রিতে পড়ার কথা। জি স্যার। হ্যাঁ পড়ছো, হর্টিকালচারে পড়ানো হয়েছিল স্যার। তাহলে তো বেশি। কালেকশন অফ ল্যাটেক্স বাই ট্যাপিং। ট্যাপিং কি জিনিস আমি ছবিতে দেখিয়ে দিব। ট্যাপিং, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? স্যার একজন কথা বলতে যাচ্ছে, আর কথাটা আসতেছে না আর কি, কেটে কেটে আসতেছে। Okay. Collection of latex by tapping the bark of the stem. Coagulation of latex with addition of water and little acetic acid. Separation of coagulated mass and drying it in a smokehouse. And pressing by rollers in blocks, sheets or clips. এই চারটা স্টেপের ছবিটা এখানে আছে। যে ট্যাপিং হলো, এটা গাছের গোড়ায় এভাবে কেটে কেটে খাঁজ তৈরি করা হয়, আর এখানে একটা স্টিলের কিছু একটা লাগিয়ে দেওয়া হয়, তাতে এই আঠাগুলো আস্তে আস্তে এখানে পড়ে। এই জিনিসটাকে ট্যাপিং বলা হয়। ঠিক আছে, এই কাজটাকে বলা হয় ট্যাপিং। দক্ষ রাবার শ্রমিক আছে, তারা এই কাজটা করে। এই যে সাদা সাদা এটা বের হচ্ছে, এটাই হলো ল্যাটেক্স। তাহলে কালেকশন অফ ল্যাটেক্স বাই ট্যাপিং প্রথম স্টেপ।
তারপরে এটাকে এই যে বড় বড় পাত্রে, এই যে ল্যাটেক্স গুলো কালেক্ট করে বড় বড় পাত্রে রাখা হয়, সেখানে সামান্য ওয়াটার এবং অ্যাসিটিক অ্যাসিড, অল্প অ্যাসিটিক অ্যাসিড যোগ করা হয়। যোগ করলে পরে কি হবে, ওই ল্যাটেক্স গুলো তখন জমাট বাঁধে, ঠিক আছে। ওখান থেকে সলিড ম্যাটেরিয়াল এবং লিকুইড ম্যাটেরিয়ালটা আলাদা হয়ে যায়। ওই সলিড ম্যাটেরিয়ালটা কালেক্ট করে এইভাবে এই যে মেশিনে প্রেসিং করা হয়, প্রেসিং করে করে এরকম শীট তৈরি করা হয়। সেই শীটগুলো, এই যে লম্বা লম্বা শীটগুলো, এরপরে এই যে কি বলবো, স্মোক হাউসে এইভাবে শুকানো হয়। স্মোক হাউসে শুকানো হয় মানে এখানে এই যে কাঠের যে জ্বালিয়ে ধোঁয়া তৈরি করা হয়, সেই ধোঁয়াতে শুকানো হয়। সেই কাঠটা আবার ব্যবহার করা হয় রাবার বাগানের যে পুরাতন পুরাতন গাছগুলো আছে, সেই গাছগুলো যেখান থেকে আর ল্যাটেক্স কালেকশন করা সম্ভব হয় না, সেই পুরাতন গাছগুলো কেটে কেটে এই জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় স্মোক হাউস তৈরি করার জন্য। সেখানে জ্বালিয়ে ধোঁয়া দিয়ে এগুলো শুকানো হয়। এই হলো রাবার প্রসেসিং, খুব সোজা। এই জিনিসটাই দেখবা যে ওই রামুর চা বাগানে, এখানে কারখানাতে এটা দেখতে পাবে। হ্যাঁ, এটার ইউজ, রাবার মে বি ইউজ অ্যাজ ফলোজ, অনেকগুলো কাজে ব্যবহার করা হয়। এটা পড়ে নিবা, কারণ এখানে বোঝানোর কিছু নাই। ইউজ অফ রাবার, ওকে, এটা পড়ে নিবা। এরপরে হলো লিস্ট অফ রাবার ইল্ডিং প্লান্ট। এই যে হেভিয়া ব্রাসিলিয়েন্সিস 90% এটাই ব্যবহার হয়। হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, এটা হলো প্যারা রাবার, সিরা রাবার, পানামা রাবার, ইন্ডিয়ান রাবার, ফিকাস ইলাস্টিকা, ঠিক আছে। এই গাছগুলো থেকে সাধারণত রাবার ল্যাটেক্স কালেক্ট করা হয়, তবে এর মধ্যে এই গাছটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। কেন বেশি ব্যবহার হবে, নিশ্চয়ই এই গাছ থেকে বেশি ল্যাটেক্স পাওয়া যায়, এই জন্য ব্যবহার করা হয়। এরপরে হলো বেভারেজ আর মাইল্ড এগ্রিয়েবল স্টিমুলেটিং লিকার মিন্ট ফর ড্রিঙ্কিং, ঠিক আছে। কোনগুলো, যে কোকা কোলা, সফট ড্রিঙ্ক যেগুলো তোমরা খাও, চা কফি, জি স্যার, কার্বনেটেড বেভারেজ। হ্যাঁ, এরা বলছে যে এরা মাইল্ড, এগ্রিয়েবল এন্ড স্টিমুলেটিং অর্থাৎ উদ্দীপনা জাগাবে, কিন্তু এই হট ড্রিঙ্কের মতো এরকম না, মাইল্ড, ঠিক আছে। এরাই সাধারণত বেভারেজ বলা হয় এটাকে, যেটা পানীয় হিসেবে ব্যবহার করা হয়। বেভারেজ প্লান্টের জন্য সাধারণত ব্যবহার হয় হলো টি, কফি, কোক এন্ড কোলা, ওকে। এই কোকা এবং কোলা মিলেই কোকা কোলা তৈরি করা হয়, কফি, টি, এগুলো। এবং তাদের ইউজ প্লান্ট পার্টও দেওয়া আছে, লিভস এন্ড টার্মিনাল বার্ড, এটা মনে রাখতে হবে। দেখো চারটার মধ্যে চায়েরটার ক্ষেত্রেই 2টি পাতা 1টি কুড়ি ব্যবহার করা হয়, তোমরা জানো। সবচেয়ে ভালো চা হলো যেটা 1টা কুড়ি 2টা পাতা থাকে, আর যত পাতার সংখ্যা বেশি হতে থাকে ততই চায়ের কোয়ালিটি খারাপ হতে থাকে। 5-7টা পাতা পর্যন্ত ব্যবহার করা হয়। তো ট্যুরে গিয়ে চা বাগানও দেখবা, শুধু চা বাগান না, চা কারখানাও দেখবা। এই জায়গাগুলো করে দেখতে হবে, মানে ট্যুরে গেলেই, মনে করো সিলেটে যখনই স্টুডেন্টরা যায়, দে ওয়ান্ট টু ভিজিট জাফলং, তারপরে বিছনাকান্দি, মাধবকুণ্ড, এটা দেখতে চায়, কিন্তু চা বাগান দেখতে চায় না, চা বাগানের চা প্রসেসিং কারখানাটা দেখতে চায় না। এগুলো গাইডদেরই দায়িত্ব হলো, এবং তোমাদের যারা সিনসিয়ার স্টুডেন্ট আছে তাদেরও দায়িত্ব হলো একটু স্যারদেরকে বলা যে স্যার আমরা একটু চা বাগান দেখি, চা কারখানা দেখি। এই জায়গাগুলো মানে কি রিক্রিয়েশনের পাশাপাশি একটু এডুকেশন থাকতে হবে, তাহলে ভালো হয় টুরটা। চা বাগান দেখবা, চা বাগানে চা কারখানা দেখবা। একটা চা বাগানে গেলে অনেক নলেজ ডেভেলপ করবা, দেখবা যে চা বাগানে শুধু চা গাছ থাকে না, 4 ধরনের গাছ থাকে, শেড ট্রি থাকে, কতগুলো এই যে গ্রাস জাতীয় কিছু ট্রি থাকে, চা গাছ থাকে, মানে এক একটা পারপাস একরকম, কোন জায়গায় হচ্ছে, কেন ওই জায়গায় হচ্ছে, কোন সিচুয়েশনে চা ভালো হয়, এগুলো তখন প্র্যাকটিক্যাল কিছুটা নলেজ পাওয়া যায়। এগুলো দরকার আছে, এগুলো খুবই প্রয়োজন আছে। যখনই স্টুডেন্টরা, যেমন এখন ইদানিং কিছু স্টুডেন্ট দেখা যাচ্ছে যে দিচ্ছে কি, ফেসবুকে স্ট্যাটাস দেয়, অনেকেই দিচ্ছে এখন দেখি, বিভিন্ন ধরনের আছে। এটা একটা পজিটিভ একটা নিউজ বলছি আমি আমি যে স্টুডেন্টরা বলছে যদি সুযোগ পেতাম তাহলে সব ক্লাসে সব স্যারদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে শুনতাম। কারণ কি, এখন সে এগ্রিকালচার অফিসার হচ্ছে, বুঝছো। এগ্রিকালচার অফিসার এখন বুঝতেছে যে তার পড়াশোনার গুরুত্ব কতটুকু। আবার কিছুদিন আগে একজনকে দেখলাম যে পেস্টিসাইড কোম্পানিতে চাকরি করে, সে পেস্টিসাইড কোম্পানি, তো পেস্টিসাইডে মার্কেটিং করতে গেলে তাকে এগ্রিকালচার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেও বলছে, পোস্ট দিচ্ছে যে মানে আহারে কি মিসটাই না করছি আমরা, যে ক্লাসে ডিস্টার্ব করছি, মনোযোগ দিয়ে শুনি নাই,
এখন এখন মনে হচ্ছে যদি সুযোগ পেতাম আবার মনোযোগ দিয়ে ক্লাসগুলো করতাম। ঠিক আছে, এই জন্য পরে কিন্তু কাজে লাগবেই, অবশ্যই কাজে লাগবে। এই জন্য মনোযোগ দিয়ে যতগুলো ক্লাস পাবা, ক্লাস অবশ্যই মনোযোগ সহকারেই শুনতে হবে এবং এটা কাজে লাগবে, ভবিষ্যতে কাজে লাগবে। তো ঠিক আছে, আমরা টি এর দুটো জাত এখানে দেখলাম। সাইনেন্সিসটাই বেশি ব্যবহার হয়, কফি, কোকা এবং কোলা এগুলো নাম আছে। এবং দেখো এখানে তিনটা সিড হিসাবে ব্যবহার হয়, সিড গুলোই ব্যবহার হয় কফি, কোকা কোলার ক্ষেত্রে। আর চায়ের ক্ষেত্রে শুধুমাত্র লিভস এন্ড টার্মিনাল বার্ড ব্যবহার করা হয় ইকোনমিক পার্ট হিসেবে। দেন মেডিসিনাল প্লান্ট. Medicinal plant can be defined as the plant that possess therapeutic properties or exert beneficial pharmacological effect on human or animal body. Medicinal plant can be defined, এটা medicinal plant এর definition আছে। তারপর একটা টার্ম আছে ফার্মাকোগনোসি হলো the branch of botany which deals with drug plants is ফার্মাকোগনোসি। ফার্মাকোগনোসি তাহলে একটা বোটানির একটা ব্রাঞ্চ যেখানে মেডিসিনাল প্লান্ট সম্পর্কে, ড্রাগ প্লান্ট সম্পর্কে পড়াশোনা করা হয়। আর ফার্মাকোলজি হলো এটা হলো আমাদের না, এটা ফার্মেসির যে পার্ট, বাট ডেফিনিশনটা দ্য স্টাডি অফ মোড অফ অ্যাকশন অফ ড্রাগ ইজ ফার্মাকোলজি। ফার্মাকোলজি হলো কি তাহলে? মোড অফ অ্যাকশন অফ ড্রাগ, স্টাডি অফ অ্যাকশন অফ ড্রাগ ইজ নোন অ্যাজ ফার্মাকোলজি। তার মানে আমাদের বিষয়টা হলো ফার্মাকোগনোসিটা। ঠিক আছে, ফার্মাকোলজি আমাদের বিষয় না। আর উপরেটা হলো মেডিসিনাল প্লান্টের ডেফিনিশন। ইম্পর্টেন্স অফ মেডিসিনাল প্লান্ট, এটা এইবারের শীটে নতুন অ্যাড করছি আমি, যে the World Health Organization estimates that between 25 to 40% of pharmaceutical medicines derived from plants. 40% to 50% of medicines are direct or synthetic copy of plant ingredient. এবং এর মধ্যে 40 to 50% হলো সরাসরি প্লান্ট ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হচ্ছে। At least 7,000 medicinal compounds in the modern pharmacopoeia are derived from plants. এটা বোঝা যাচ্ছে কি যে গাছ থেকেই যে 7,000 মেডিকেল কম্পাউন্ড পাওয়া যাচ্ছে হলো প্লান্ট থেকে। In Africa and Asia, 80% of population is still use traditional remedies. এশিয়া এবং আফ্রিকাতে প্লান্ট প্রোডাক্ট অর্থাৎ সরাসরি মেডিসিনাল প্লান্ট ব্যবহার করে এখন পর্যন্ত। ট্রেডিশনাল চিকিৎসা আর কি যেটা, সেটা এখনো 80% লোক ব্যবহার করে। তারপরে আরেকটা অ্যানুয়াল ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট ফর ট্রেডিশনাল হার্ব মেডিসিন অ্যাপ্রোচ $60 billion। তার মানে কি ট্রেডিশনাল হার্বালের এই মার্কেটটা এখন পর্যন্ত আছে। সো মেডিসিনাল প্লান্টের ইম্পর্টেন্স আছে, সেটা সম্পর্কে পড়াশোনা করা দরকার আছে। তাহলে আমরা প্রথম মেডিসিনাল প্লান্টের ডেফিনিশন করলাম, ফার্মাকোলজি ডেফিনিশন করলাম, তার ইম্পর্টেন্স অফ মেডিসিনাল প্লান্ট করলাম এবং লিস্ট অফ মেডিসিনাল প্লান্ট করবো এখন। এখানে বাসক, কালমেঘ, উলট কম্বল, বেল, জিঞ্জার, হরিতকি এবং কোনটার জন্য কোন পার্ট ব্যবহার করা হয় সেই জায়গাগুলো কিন্তু এখানে আছে। এই জায়গাটা একটু সতর্কতার সঙ্গে পড়তে হবে। বহেরা, অর্জুন, চিরতা, আমলকি, তুলসী, নিম এগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয়। আচ্ছা, তোমরা জানো যে ত্রিফলা কেশের তার 3 ফলের সমাহার, যেটা সমাস পড়ছে মনে হয়, সেই 3 ফলের মধ্যে বহেরা, হরিতকি আর অর্জুন কিন্তু, নাকি জানো তো? 3 ফল এর সমাহারে হরিতকি, বহেরা এবং অর্জুন, এই 3টার সমাহারকে বলা হয় 3 ফলের সমাহার। এই 3টা মিক্স করে এখনো অনেক মানুষ ডাস্ট খায়, এই ফলগুলো ডাস্ট করে খায়, সকালবেলা খায়, অনেক এর উপকারিতা আছে। এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোর সায়েন্টিফিক নেম গুলো পড়বা। আমি সাধারণত কোশ্চেন দিয়েই বললাম যে ওইভাবে যে ইম্পর্টেন্ট মেডিসিনাল প্লান্টের নাম যদি এভাবে থাকে, অথবা একেবারে খুব বেশি ইম্পর্টেন্ট এভাবেও থাকে, বিভিন্ন জায়গা থেকে স্পেসিফিক থাকে, যেমন কটনের সায়েন্টিফিক নাম দাও যদি দেই কটন, তাহলে ফাইবার ইল্ডিং প্লান্টের ক্ষেত্রে কটন বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সয়াবিন দিলাম মনে করো। ঠিক আছে, এখানে 3 ফলের মধ্যে যদি দেই
বললামই তো যে 3টা ফল ইম্পর্টেন্ট, অর্জুন, বহেরা, হরিতকি, তারপর নিম, এগুলো ইম্পর্টেন্ট, তাই না? এগুলো ইম্পর্টেন্ট, এগুলো পড়বা। এই মোটামুটি মানে আমাদের ইকোনমিক বোটানি শেষ হলো, সিলেবাসেরও মোটামুটি শেষ। শুধু একটা জিনিস একটু বাকি ছিল মনে হয়, একটা ছবি দেখাতে চাইছিলাম তোমাদের, ওটা দেখাইনি। দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আম্বেলিফেরি ফ্যামিলির কয়েকটা জিনিস দেখার কথা ছিল। একটা হলো ডাইনোস্টেজিয়া এলোপিয়াম, স্যার এন্ড্রোসিয়ামের দুইটা জিনিস একটু বুঝিনি আমি আম্বিলিফেরির, ওই যে ডরসি আর বেসিফিক্সড জিনিসটা, দুইটা ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, ডরসিফিক্সড আর বেসিফিক্সড, দুটো কি আম্বিলিফেরি ফ্যামিলিতে ছিল? হ্যাঁ স্যার, ওই এন্ড্রোসিয়ামের ক্যারেক্টারিস্টিকে লেখা ছিল ওটা, ডরসি আর বেসিফিক্সড। ঠিক আছে। এখানে এখানে যে স্টামেন্টটা আছে, ঠিক আছে, এটা হলো যে ফিলামেন্ট গিয়ে অ্যান্থারের কোন জায়গায় যুক্ত হবে তার উপর বেসিস করে কতগুলো নাম আছে, ডরসিফিক্সড, বেসিফিক্স, এরকম কতগুলো নাম আছে। ডরসিফিক্স হলো এইটা, এইটা যেটা আছে সেটা হলো অ্যান্থারের পৃষ্ঠদেশে, অর্থাৎ দেখো ফিলামেন্টটা উপর বের হয়ে বাঁকা হয়ে যাবে আর অ্যান্থারটার পৃষ্ঠদেশে যুক্ত থাকে। এই জায়গায় যদি যুক্ত থাকে এটাকে বলা ডরসিফিক্সড। আর বেস মানে যদি এই জায়গায় যুক্ত থাকে, আমার কার্সারটা দেখা যাচ্ছে নিশ্চয়ই, যদি এই জায়গায় যুক্ত থাকে ওটাকে বলা বেসিফিক্সড। যে জায়গায় যুক্ত থাকবে তার উপর নাম। যদি ডরসি মানে হলো পৃষ্ঠদেশে, ঠিক আছে, যুক্ত থাকলে ডরসিফিক্সড, আর বেসে যদি যুক্ত থাকে তাহলে বেসিফিক্সড। বেস মানে স্যার হচ্ছে এই ফ্যামিলিতে তো স্যার দুইটাই লেখা আছে, তার মানে দুই দিক দিয়ে হতে পারে নাকি? না না, এক একটা গাছের ক্ষেত্রে এক এক রকম। ফ্যামিলিতে তো অনেকগুলো গাছ থাকে না, হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ফ্যামিলিতে দুইটাই। অনেক গাছ থাকে, হ্যাঁ, এই যে দুটোই হতে পারে সেটা বলছে। আচ্ছা, আরেকটা কথা বলা ছিল যে ফুলগুলো সামহোয়াট রেড, এই কথাটা ছিল, এই কথাটা আমার বোঝানোর কথা ছিল। আর স্টাইলোপোডিয়াম আর গাইনোস্টেজিয়াম এই জিনিসটা। আরেকটা ছিল যে পাতার পাতার গোড়াটা সামহোয়াট উইংড, মানে পেটিওলটা কিছুটা কি একটু উইংড হয়ে যায় আর কি। এই 3টা জিনিস বলার কথা ছিল। এইখানে একটা ফুলের ছবি দেয়া আছে। এই ফুলের ছবিতে দেখা যাচ্ছে যে এই পাপড়ি দুটো বড় আর এখানে দুটো পাপড়ি ছোট আর কি। ঠিক আছে, যদি এই রেড কথাটার অর্থ যে একটা ফুলের কিছু অংশ বড় আর কিছু অংশ ছোট, দুই একটা পাপড়ি বড়, কিছু দুই একটা পাপড়ি ছোট হয়ে গেছে, এই ধরনের পেটালস কে বলা হচ্ছে, যে এই ধরনের ফুলকে বলা হচ্ছে যে সামহোয়াট রেড। রেড মানে হলো সংকুচিত হয়ে যাওয়া বা এরকম একটা কিছু আর কি। ঠিক আছে, তো ওইটা তো আম্বেলিফেরি ফুলের ক্ষেত্রে 5টা পাপড়ি যদিও থাকে, পাপড়িগুলোর মধ্যে কখনো কখনো দুই একটা পাপড়ি বড় আর কিছু পাপড়ি ছোট হয়ে যায়, এখানে একটা আছে।
তা সবগুলোর ক্ষেত্রেই কিন্তু না, যেমন এই ছবিটাতে আছে যে এই পাপড়িটা বড় আর এগুলো ছোট। তো ওইটাই যে এগুলো এই দুটো একেবারে ছোট হয়ে গেছে, এটা বড় আছে। তো এই ক্যারেক্টারটাকে বলা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে ফুলটা রেইড টাইপের হয়ে যায়, অর্থাৎ আহ, এক পাশে ছোট এক পাশে বড় এরকম হয়ে যায়। আচ্ছা, আর একটা কথা বলা ছিল যে অভারিটা অভারিটা মানে গাইনোসিয়ামের বর্ণনা বলা ছিল যে স্টিগমাতে হানি সিক্রেটিং ডিস্ক থাকে। যে স্টিগমা হলো এইটা, এইখান থেকে হানি সিক্রেটিং ডিস্ক থাকে, অর্থাৎ এখানে একটা গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে মধু নিঃসৃত হয়, সেই মধু নিঃসৃত ওই ডিস্কটাকে বলা হচ্ছে গাইনোস্টেজিয়াম। স্টিগমাতে যে হানি সিক্রেটিং ডিস্ক থাকে সেইটা হলো গাইনোস্টেজিয়াম। আচ্ছা, আরেকটা কথা ছিল যে গাইনোসিয়ামের ওই যে স্টিগমাটা তো গাইনোস্টেজিয়াম বহন করে আর স্টাইল থাকে, আর অভারিটা বলছে যে স্প্রেডিং হয়ে যায়, অর্থাৎ এই যে এইভাবে ছড়ায় যায়, এইভাবে একটা ছড়ায় যায়। এই এই ছড়ায় যাওয়াটাকে, অর্থাৎ বেজের দিকে এইভাবে বড় হয়ে যাওয়াটাকে, এইটাকে বলতেছে স্টাইলোপোডিয়াম। এই স্ট্রাকচারটার নাম হলো স্টাইলোপোডিয়াম। যখন অভারিটা বেজের দিকে এইভাবে ছড়িয়ে যায়, ঠিক আছে, এটা এইদিকে ছড়িয়ে গেছে, এটা এইদিকে ছড়িয়ে গেছে, এইটার নাম হলো স্টাইলোপোডিয়াম। আচ্ছা, আরেকটা হলো যে পাতাটার পেটিওলটা সামহোয়াট উইংড বলা আছে। এটা টোটালটা একটা কম্পাউন্ড লিভ, এটা একটা কম্পাউন্ড লিভ। এর পাতায় দেখা যাবে যে দুই পাশে একটু, এই যে একদম পেটিওলের গোড়ায় যেখানে মেইন স্টেমের সঙ্গে লেগে থাকে, দুই পাশে একটু প্রশস্ত হয়ে যায়, ঠিক আছে, এটা হলো ক্যারেক্টার তাদের। তো এই ক্যারেক্টারটাকে বলছে যে লিভ পেটিওল সামহোয়াট উইংড। উইংড মানে হলো একটু দুই পাশে একটু বিস্তৃত হয়ে পাখার মতো হয়ে যায়। পাখার মতো ঠিক না, মানে একটু বিস্তৃত হয়ে যায়, এই জিনিসটা আর কি। এই ছবিটাতে মোটামুটি ক্লিয়ার আছে, তারপরেও অনেক বেশি ক্লিয়ার না। এই পাতার ছবিটা আমি ক্লিয়ার ছবি পাইনি আর কি। এটা আমার হ্যান্ড ড্রয়িং একটা ছবিতে যেটা আছে সেইখানে ক্লিয়ার আছে। এই মোটামুটি। তো তাহলে আজকে আমাদের ক্লাস শেষ হলো তাহলে, ঠিক আছে। স্যার ওই হুম। আকন্দ ফুলের ক্ষেত্রে স্যার গাইনোস্টেজিয়ামটা যেটা দেখা যায় স্যার, সেটা তো মানে স্টেমেনটা